স্যার, জি স্যার। স্যার আমাদের এই যে লাইভ ক্লাসের লিংকটা কি স্যার একটু বাক্সে দিয়ে দেওয়া যায় প্রতিদিন ক্লাসের আগে? নাহলে স্যার আবার ওই যে পুরানো জিনিসপত্র ঘাটাঘাটি করে আবার নিয়ে লিংক খুঁজে পরে ঢুকতে হয়। না, বাক্সের থেকে দিব। ওই যে আচ্ছা অন্য বাক্স, একটা বাক্সে লিংক দিয়ে দেয় স্যার ক্লাসের আগে। না ক্লাসের আগে না, আমাদের তো লিঙ্ক তো একটাই, সবসময় একটাই লিঙ্ক কাজ হ্যাঁ করবে, স্যার, লিঙ্কটা ওইটা যদি একটু বাক্সে যদি দেওয়া থাকতো তাহলে সুবিধা স্যার, খালি ড্যাশবোর্ডে ঢুকে ওখান থেকে এসে পড়তাম। আচ্ছা এই যে তোমাদের যে ইমেইলে যে ফ্ল্যাগ দেওয়া যায় অথবা স্টার দেওয়া যায়, এটা তো জানো? জানি না স্যার, আমি এগুলো বুঝি না তো। আচ্ছা এই যে এখন বুঝতে হবে, হ্যাঁ দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। তোমরা ইমেইলে কিন্তু হচ্ছে কোনো একটা মেইলকে স্টার দিতে পারবা, হ্যাঁ কিছু জায়গায় এটাকে ফ্ল্যাগ বলে, কিছু জায়গায় স্টার দেওয়া বলে। তুমি যদি ওইটা দিয়ে রাখো, ওই ইমেইলের যে তোমার একটা লিস্ট থাকে না বাম দিকে, জি স্যার। ওইখানে দেখবা স্টার বা ফ্ল্যাগ নামের একটা ইয়া থাকে আর কি। ওইখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের ফ্ল্যাগ দেওয়া বা স্টার দেওয়া মেইল গুলা আগে চলে আসবে আর কি। জি স্যার। ঠিক আছে? জি। ওকে, সো আমি তোমার জন্য না হলে হচ্ছে যে এই 2 মাস পর তো এই লিঙ্ক খুঁজেই পাবা না। জি স্যার। হ্যাঁ 2 মাস পর তো এই লিঙ্ক খুঁজেই পাবা না, সো এই কাজটা করবা। ওকে, জি। এসব জিনিস লাগে কারণ অনেক অনেক মেইলে অনেক সময় আমাদেরকে স্টার বা ফ্ল্যাগ দিয়ে রাখতে হয় আর কি। ওকে, তো জি। তারপর আমি দেখি লাগবে যে তোমাদের ইয়েতে বাক্সে আমি একটা আর একটা ফোল্ডার করে ওদের লিঙ্কটা দিয়ে রাখবো আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা লাস্ট ক্লাসে কি আমরা যে ইয়ে নিয়ে আলোচনা করছিলাম, আচ্ছা তোমাদের মনে হয় অনেকের অনেক কি বলে মানে কোয়েরি বা কোয়েশ্চেন থাকতে পারে। সবাই কি ভিডিওটিতে দেখছো নাকি না? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড দেখছি ভেরি স্যার। গুড। স্যার সবাই যে পুরা দেখে নাই। পুরো দেখো নাই? আচ্ছা পুরোটা দেখো, হ্যাঁ। স্যার অনেক বড়। এই এই এটা একটু বড় কিন্তু তুমি যদি মানে এই দেখো যে সবগুলো কিন্তু মোটামুটি একই রকম। ওকে, মানে তোমার হচ্ছে ইয়ে আলাদা, ধরো ডিজিজটা আলাদা, সাইটোলাইটিক রিঅ্যাকশন টু ব্লাড সেলস এর মানে আন্ডারে জাস্ট ইয়েটা আলাদা, মানে টার্গেটটা আলাদা। ব্লাড সেল, আরবিসি, দেন প্লাটিলেট এন্ড হোয়াইট ব্লাড সেল, এই ঠিক আছে। 3 ধরনের সেলের কথা এখানে বলা হয়েছে, কিন্তু সবগুলোর ক্ষেত্রে বেশি কিন্তু সেল। আচ্ছা যাই হোক, ওই লাস্ট ক্লাসে কি আমরা ওই স্টাডিতে আসতেছি, হ্যাঁ তার আগে আমি কিছু ইনফরমেশন দিয়ে নিই। স্যার আমাদের মিড কিভাবে হবে স্যার, যদি একটু বলতেন তাহলে পড়তে সুবিধা হতো স্যার। লেকচার ওটাতে গুলো অনেক বড়। ওকে, আচ্ছা ওটাতে আমি আসতেছি, হ্যাঁ যেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন আর কুইজ মিড কিভাবে নেবো সেটা নিয়ে তো কথা হয় না। না আচ্ছা স্যার। ওকে, একটা ভালো জিনিস পাওয়া গেছে যেটা হচ্ছে যে এবার হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জ করা হবে। ওকে, মানে আমি যেটা ভাবতেছি যে আগের মতো তো ডেফিনেটলি না যে 50 মার্কস ফাইনাল, ওইভাবে না। ওকে, পারলে এটাকে একটু নোট করে রাখতে পারো আর কি, হ্যাঁ তো এবং যারা এখানে আজকে ক্লাসে নেই তাদের সাথে শেয়ার করতে পারো। তোমার আই এম থিঙ্কিং লাইক দিস ওয়ে, সো 20 উইল বি ফ্রম কুইজ। ওকে, কুইজ থেকে 20, মিড থেকে 30, ফাইনাল 30। তাহলে কত হলো? 30 60 প্লাস 20 80। আর 20 হবে অ্যাসাইনমেন্ট প্লাস প্রেজেন্টেশন থেকে। ওকে, ওকে প্রেজেন্টেশন হতে পারে, আই মিন ইট ক্যান বি, বাট ধরে রাখো 20 হচ্ছে ফ্রম অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন। ওকে, টোটাল জি স্যার। 100। আমরা স্যার প্রেজেন্টেশন বাদে তুললাম স্যার। হ্যাঁ আচ্ছা, ওদের আমরা পরে কথা বলবো। তো যেহেতু হচ্ছে যে এটা হচ্ছে 100, যেহেতু হচ্ছে মার্ক একটু ডিস্ট্রিবিউট করে ফেলতেছি, সো আমি ইউজুয়ালি যেটা করি আর কি সেটাই করা হবে। তোমার ফাইনাল আর মিড 50-50 করে দেওয়া হবে, ঠিক আছে? জি স্যার। মিড জি সিলেবাস উইল নট বি রিপিটেড ইন দ্য ফাইনাল। আচ্ছা, আর কুইজ যেভাবে নিব, মিড আর ফাইনাল কিভাবে নিব এটা নিয়ে এখনো চিন্তা করিনি, বাট আচ্ছা কোয়েশ্চেন টাইপ যেটা হবে, যেটা হচ্ছে যে সব সব এক্সামে ইন মিড অ্যান্ড ফাইনাল, মিড অ্যান্ড ফাইনালে কিছুটা ভেরিয়েশন হতে পারে, এই বাদে মোটামুটি কুইজ বা মিড ফাইনালে কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে কাইন্ড অফ সিমিলার থাকে। তোমার এমসিকিউস থাকবে, তারপরে হচ্ছে মানে এমসিকিউ ট্রু ফলস, তারপরে কি বলে যে ম্যাচিং, ফিল ইন দ্য গ্যাপস, এই টাইপের কোয়েশ্চেন যেগুলো হচ্ছে ফিল তোমরা ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েন না স্যার। দু একটা তো দিতে হবে, নাহলে কেন হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্যার এতগুলো তো স্যার মনে রাখা সম্ভব থাকে না স্যার। আর স্যার ফিল ডোন্ট, ইন দ্য ব্ল্যাঙ্কস অনেক সময় বুঝাও যায় না কি চাচ্ছে, মানে অনেক হ্যাঁ সময় স্যার। এমন ভাবে আনক্লিয়ার ভাবে করে স্যার, আমাদের এক্সপিরিয়েন্স আছে তো তাই বলছি আর কি, ফিল ইন দ্য হ্যাঁ। ব্ল্যাঙ্কস ওকে খুবই বাজে আমিও তো লাগে।
আমি ওরকম আনক্লিয়ার দিব না, মানে যদি কোয়েশ্চেন করার পর আমার মনে হয় যে এটা তো আমি বুঝতেছি না, আমি দিব না, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, ওকে? উই আর থাকেন তাহলেই হবে। হ্যাঁ জি, আপনি স্যার মিড দেওয়ার সময় থাকেন অনলাইনে, মানে এখানে না বা না, আমি এরকম তো কিছু। থাকবো, আমি তো থাকবো, নাহলে ও তাহলে আচ্ছা, ও এখনো তো বলি না কিভাবে এক্সাম দিব, সেটা আসতেছে। হ্যাঁ, এটা ভালো আইডিয়া পাওয়া গেছে, ভেরি ভেরি গুড এন্ড ইফেক্টিভ আইডিয়া স্যার পাওয়া গেছে। 403 এর মতো করবেন না তো স্যার? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, না ইউ গাইস আর স্যার, ভেরি প্লিজ স্মার্ট। স্যার এই কাজ করেন ওকে, না। শোনো, ঠিক আছে, তা ওকে, ঠিক আছে, আচ্ছা কোশ্চেন প্যাটার্ন বলে দিই। ডোন্ট ওয়ারি, উইয়ার্ড ফিল ইন দ্য গ্যাপস আমি দিব না তোমাদের। হচ্ছে এই টাইপের কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে জাস্ট মানে বাক সিস্টেমে ওই জাস্ট তোমাদের, যাতে তোমাদের সিলেক্ট করতে পারো, ঠিক আছে? এমসিকিউ মানে রাইট অপশনটা জাস্ট সিলেক্ট করতে পারো, এই ধরনের কোশ্চেনই দেওয়া থাকবে, ওকে? আর মানে অপশন থাকবে। আহ, যদি শুধু ফিল ইন দ্য গ্যাপস হয় তাহলে তো অপশন থাকবে না আর কি, হ্যাঁ। ওকে, লেটস সি, মানে এই ধরনের না অনেক টাইপের কোশ্চেনই করা যায়, এটা ম্যাচিং করা যায়, ওকে? বিভিন্ন ধরনের কোশ্চেনই সেট করা যায় বাক্সে আর কি। সো আর রিটেন টাইপ যদি কোশ্চেন থাকে, কুইজও থাকবে না, মিডও হয়তো বা থাকবে না, ফাইনালে দিতে পারি, যেগুলো হবে হচ্ছে খুবই শর্ট রিটেন টাইপ কোশ্চেন, মানে কোশ্চেনটা এমন হবে তোমাকে এক লাইনে আনসার দিয়ে দিবা আর কি। ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু ইলাবোরেট, জাস্ট এক লাইনের অ্যান্সার। ওকে, কারণ হচ্ছে বাক সিস্টেমে যদি পরীক্ষা তো তোমাকে তো সেখানে টাইপ করতে হবে, হ্যাঁ। সো ওই ওই টাইপের খুব বড় রিটেন কোশ্চেন তো আসলে লিখবা কখন, ঠিক আছে? স্যার আই গেস স্যার এক এক লাইনে অ্যান্সারও বেটার হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেকশন, বিকজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সাক্টটা লিখতে হবে, তো তখন আমরা ওকে, ভুলে যেতে পারি। শোনো, ডোন্ট ওয়ারি, এই প্রবলেমটা আছে অ্যাকচুয়ালি, মানে ওখানে এই সিস্টেমে এক্সাক্ট ওয়ার্ড না দিলে তো আবার নিবে না টাইপের ব্যাপার আছে। ডোন্ট ওয়ারি, হ্যাঁ, এইটা আমি আমি তোমাদেরকে জানাই দিব, কুইজ বা ইয়ার আগে আমি জানাই দিব যে আমি তো ফিল্ড থেকে দিয়েছি, মানে দিয়েছি কি দেইনি। ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আর কুইজ বা মানে এক্সাম গুলো এইভাবে নিবে ভাবতেছি যে, শোনো, এমনিতে ক্লাসে অ্যাটেন্ড করা ম্যান্ডেটরি না, এটা তোমরা সবাই জানো, রাইট? এবং ক্লাসের অ্যাটেন্ডেন্স কখনোই কাউন্ট করা হবে না। হয় কুইজের দিন, হ্যাঁ, কুইজ এক্সামের দিনে তোমাদের সবাইকে মানে কুইজ অ্যাটেন্ড করতে হবে। কুইজ অ্যাটেন্ড করতে না পারলে কি হবে সেটা পরে আসতেছি। সো কুইজ অ্যাটেন্ড করতে হবে, এবং ওই দিন সবার তোমার মাইক্রোফোন এবং ক্যামেরা দুইটাই অন থাকতে হবে, ওকে? কোয়েশ্চেন আগে থেকে আমি দিব না, ক্লাসের টাইম শুরু হবে, আমরা সবাই অনলাইনে আসবো, সবার মাইক্রোফোন এবং ক্যামেরা অন থাকবে, কোয়েশ্চেন আমি পাবলিশ করব, একটু বেশি টাইমই দিব, ঠিক আছে? মানে ওই কোয়েশ্চেনের জন্য যা অ্যান্সার করার জন্য যা টাইম থাকে তার থেকে বেশি টাইমই দিব। ইট উইল বি ডেফিনেটলি উইদিন দ্য ক্লাস আওয়ার্স, ঠিক আছে? তারপর তোমরা হচ্ছে এক্সাম দিবে, এক্সাম দিয়ে সাবমিট করে দিবা, ডান, ঠিক আছে? So, ওই দিন হচ্ছে তোমাদের সবার মাইক্রোফোন এবং ক্যামেরা অন থাকতে হবে, হ্যাঁ। And it's must, আমাকে অন্যরকম রিকোয়েস্ট করে লাভ নাই, দিস ইজ দ্য আইডিয়া, দিস ইজ দ্য বেস্ট আইডিয়া আই গট ফ্রম ওয়ান অফ মাই কলিগ। খুবই একটি চমৎকার আইডিয়া পাওয়া গেছে আর কি একজন কলিগের কাছ থেকে, হ্যাঁ। সো ওকে, বুঝতে পারছো না? ঠিক আছে, ওকে। আচ্ছা, আর হচ্ছে ওইদিকে কিন্তু ভাই এই যে অন রাখতে হবে, বোথ মাইক্রোফোন এবং ওয়েবক্যাম অন রাখতে হবে, নো অল্টারনেটিভ। আর যদি বাই চান্স কেউ কুইজ মিস করো, হ্যাঁ, মিস হয়ে যেতে পারে, অনেকে অসুস্থ হয়ে যেতে পারে, বা কি বলে যে ধরো ওকে নেট ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে কুইজ হচ্ছে ইয়া নেওয়া হবে না, আমরা যদি কি বলি মেকআপ নেওয়া হবে না, দেয়ার উইল বি নো মেকআপ কুইজ, ইনস্টেড দেয়ার উইল বি ভাইভা। যারা কুইজ মিস করবা তাদেরকে হচ্ছে ভাইভা দিতে হবে, হ্যাঁ। কুইজ মেকআপ নেওয়া হবে না, কারণ এই সিস্টেমে তো আসলে কুইজ মেকআপ নেওয়া মিনিংলেস, কোয়েশ্চেন তো অলরেডি পাবলিশড কোয়েশ্চেন, সেটা একটু মানে মেকআপ নিয়ে লাভ। সো ভাইভা নেওয়া হবে, ঠিক আছে? আর স্যার ওই প্রবলেমটা হলো যদি ধরেন ওই সময় আমাদের কোনো কারণে ওয়াইফাই বা ইলেকট্রিসিটি না যদি থাকে, এটা স্যার দেখবেন না, বিকজ লিমিটেড অ্যামাউন্ট অফ টাইমে তো নিচ্ছেন আপনি 1 hour 30 minutes। হ্যাঁ, যে ভাইভা নেওয়া হবে ইনস্টিটিউট, ইনস্টিটিউটে ভাইভা নেওয়া হবে, হ্যাঁ। কারণ যদি এমন যদি ধরো মেজর কোনো ইয়ে হয়, যাও মানে প্রবলেম হয়, দেখা যাবে যে হয়তো বা সারাদিনই নেট থাকতেছে না। কারণ আমাদের দেশে কিন্তু এটা কমন যে মানে নেটের তার চুরি হয়ে গেছে, প্রায় হয় আমাদের এলাকায়, মাঝে মাঝেই হয়, তার কেটে নিয়ে চলে যায়, তার ছিঁড়ে যায়। তো ওইসব প্রবলেম না আসলে 1 ঘন্টার মধ্যে সলভও হবে না, হ্যাঁ। তো হচ্ছে যে ওই দেখা যাবে সেক্ষেত্রে আমি ভাইবা নিবো, আর এটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই ভাই। ভাইবা এখন ধরো আমি কুইজের কোশ্চেন করছি, হ্যাঁ, আমি তো জানি যে ওই কুইজের কোশ্চেন কিরকম, তো ভাই ডেফিনেটলি তার থেকে দ্বিগুণ কোশ্চেন কোনো কিছু জিজ্ঞেস করা হবে না।
এখন এক্সাক্ট তো ধরো এইসব জিনিস তো মানে ভাইবার ইভালুয়েশন আর কুইজের ইভালুয়েশন এই দুটো ডেফিনেটলি সেম না, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, বাট আই উইল ট্রাই টু কিপ দেম ইন দ্য সেম লেভেল। এত টেনশন করতে হবে না, তুমি যদি পড়ে থাকো তুমি অ্যান্সার দিতে পারবে, ডোন্ট ওয়ারি। ওকে স্যার রিটেন হইলে একটু টাইম দিয়েন স্যার, সবার তো টাইপিং সেম না, স্লো টাইপিং এ করি তো স্যার। না ডেফিনেটলি আই নো দ্যাট। হ্যাঁ, এটা যেটা কুইজে কোনো রিটেন কোয়েশ্চেনই থাকবে না, সবগুলোই হচ্ছে ওই টাইপের সিলেক্ট করা টাইপের কোয়েশ্চেনই থাকবে। আর কুইজ অত বড় হবে না, ছোট ছোট কুইজ হবে। ঠিক আছে, আর হচ্ছে যদি রিটেন টাইপ কোয়েশ্চেন দিই মেবি আমি মিড আর ফাইনাল হয়তো বা দিতে পারি, তাও হচ্ছে ওগুলো থাকবে হচ্ছে এক লাইনের অ্যান্সার। ঠিক আছে, জাস্ট এক লাইনের অ্যান্সার দিয়ে দিতে হবে এরকম কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে, দ্যাট ওয়াজ অল। আর অ্যাসাইনমেন্ট যেটা অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট কয়েকদিন পরে দিই। ওকে, অনেক আছে ওদের, অনেক বেশি অ্যাসাইনমেন্ট হয়তো আমি দিব না। ওকে, অনেক বেশি অ্যাসাইনমেন্ট দিব না, যে অ্যাসাইনমেন্ট থেকে যেহেতু 20 মার্কস দিব, তো মানে ওই হিসেবেই দিব। ওকে, আচ্ছা, এই ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, আর কুইজে স্যার আমি যেহেতু ছোট ছোট কোশ্চেন দিবেন বলছেন স্যার, ব্রড হিসেবে তো কোনো কোশ্চেন তাহলে পড়া লাগবে না? না, ব্রড হিসেবে এভাবে কোয়েশ্চেন আসবে না আর কি। হ্যাঁ, মানে ওরকম যারা মুখস্থ করে আসলে পড়া উচিত নয় এভাবে জিনিস, জি স্যার। নিউরনের ওয়েস্ট হয়। এই ব্যাপারে যদি কারো কোনো কোয়েরি বা কোয়েশ্চেন না থাকে, আচ্ছা সবাই তো ক্লাসে নাই, প্লিজ শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ড। হ্যাঁ, যে ইনফরমেশন গুলো দিলাম, ঠিক আছে, ওকে, বন্ধুদের সাথে শেয়ার টেয়ার করো আর কি। আচ্ছা, আমি যখন ইউসিসি কোনো মেসেজ দেই সবাই কি পাও? মানে এমন কেউ কি আছে যাদের হচ্ছে মানে ইউসিসি যে সেলফোন নাম্বারটা দেওয়া আছে বা ইমেল দেওয়া আছে সেখানে যায় না, ইউসিস থেকে পাঠায় দেয়, মানে ভুল নাম্বার দেওয়া আছে, এরকম আছে নাকি? ওকে, তাহলে আমি ধরে নিই সবাই হচ্ছে ইনফরমেশন পাও, মানে যদি ইনফরমেশন পেয়ে থাকো সেক্ষেত্রে হচ্ছে আমি ইউসিস থেকে তোমাদেরকে হচ্ছে মেসেজগুলো সার্কুলেট করতে পারি, রাইট? যে ধরো এই যে 2 ক্লাস পরে একটা কুইজ, এমনিতে যখন এই লাইভ সেশনে তো আমি বলেই দিব কুইজ কবে নিব, প্লাস আই উইল ট্রাই টু শেয়ার দ্য ইনফরমেশন ফর ইউসিস অর সামথিং। ওকে স্যার, মেইল দেওয়াটা বেটার, কারণ আমার নাম্বার চেঞ্জ হয়েছে তো ওই নাম্বারে আমি মেসেজগুলো পাই না। মেইল দেওয়াটা বেটার। ইউসিস থেকে কিন্তু মেইলও হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, মেইলটা পাই, মেইল পাই বাট মেসেজটা পাই না। ওকে, আমি বেসিক্যালি ইউসিস থেকে তোমাদের ইনফরমেশন সার্কুলেট করবো। আর গুগল ক্লাসরুম একটা খোলা যেতে পারে, এখনো খোলা হয়নি, দেখি গুগল ক্লাসরুম খোলা যায় কিনা। ওইকে গুগল ক্লাসরুমে তো ব্যাপারটা একই রকমই হবে আর কি, তোমাদের কাছে মেইল যাবে। ওকে, আমরা হচ্ছে এই সব ইনফরমেশন উই আর ডান উইথ দোজ। এমনি এখন আসলে আমরা একটু পড়ালেখা করি। সবাইকে দেখছো স্যার ভিডিও? আপনি যে মাইক অন রাখতে বলতেছেন স্যার, আমার তো চিন্তা হচ্ছে, আমার একটুক্ষণ পরে রুমে বুয়া এসে চিল্লায়, আম্মু চিল্লায়, এ ডাকে স্যার, আমরা তো কেউ পরীক্ষা দিতে পারবো না এইভাবে। ডোন্ট ওয়ারি, আই নেভার মাইন্ড। হ্যাঁ, আই ডোন্ট মাইন্ড। সো হচ্ছে যে ওই দিনই তো কুইজের সময় তো ডোন্ট মাইন্ড স্যার, বুঝলাম, মানে মানুষ তো শান্তি মতো পরীক্ষা দিতে পারবে না। আমি আমার যে সাইড থেকে বললাম, আমি সবার ওখান থেকে একটু না কিছু তো কিছু শোনা যাবে, এই ট্রাক যাচ্ছে, গাড়ির হর্ন দিচ্ছে। না, এটারও একটা সলভ আছে তো। এটা সলিউশন হচ্ছে যে ইয়ে করবে, মানে বাকিটা তোমরা হচ্ছে তোমাদের স্পিকারের ভলিউমটা কমায় রাখবে। হ্যাঁ, কোনো সাউন্ডই শুনবা না, তাইলে মাথাও নাই, মাথা ব্যথাও নেই। স্যার ক্যামেরাটা অফ করে রাখি। না না, ক্যামেরা অন রাখতে। আরে এই স্যার ওকে ঘুম বাবা, থেকে উঠে এখন আমাদের কত মানুষ স্যার হিজাব টিজাব পরে এত ঢং ঢং করে বসতে হবে স্যার? এই আপনি আমি ক্যামেরাটা অফ রাখেন। না ভাই, এই যে শোনাই যে কষ্ট করে ঘুম থেকে উঠে আমিও কিন্তু বেশ অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ শেষ হয়ে তারপরে এখানে এসে বসছি, যদিও ক্যামেরা অফ। হ্যাঁ, বাট আমি কিন্তু মানে প্রপারলি বসে আছি। ওকে, আর ভাই প্রতিদিন না তো, ওই যে শুধুমাত্র কুইজের দিনগুলোতেই তো। শোনো, তোমরা এই ওয়েতে রাজি হলে তোমাদের জন্য কিছু সুবিধা আছে। মানে একটা জিনিস কি, যে যেহেতু ভাগ করে দিচ্ছি, হ্যাঁ, মার্ক ডিস্ট্রিবিউশন, সিলেবাসও হয়তো আমি হয়তো ওইভাবে ডিস্ট্রিবিউট করে দিব। এটা কিন্তু অ্যাকচুয়ালি একই জিনিস বারবার এক্সাম দেওয়ার তো কোনো মানে নেই। মানে ধরো তুমি আজকে একটা চ্যাপ্টারে দিলা হচ্ছে কুইজ দিছো, ওই একই চ্যাপ্টারে 2 দিন পরে আবার এক্সাম দেওয়ার কোনো মানে আছে? অলরেডি তো একবার পড়ছো।
আমার পয়েন্টটা বুঝতে পারছো? Yes, ওকে, sir. সো যেহেতু অনলাইন সিস্টেম, আই উইল ট্রাই টু more divide those syllabus. Okay. So Don't worry, আমাদের জি স্যার, স্যার মিডের কোশ্চেন আপনি ফাইনালি রিপিট করবেন না, এটাই তো স্যার? সিলেবাসই রিপিট থাকবে না, কোশ্চেন করতে রিপিট হবে। এটাই মানে ওইটাই বললাম, মানে এটা আরো ভাগ হতে পারে, যে হ্যাঁ সিলেবাস থাকবে ওই সিলেবাস আর রিপিট হবে না। হ্যাঁ, এমনও হতে পারে যে ওকে ঠিক আছে আমি হয়তো বা একটা মানে তোমাদের একটা চ্যাপ্টার থেকে কুইজ দিলাম, এমনও হতে পারে এটা হয়তো বা আমি বাদ রাখতে পারি। ওকে, ওয়াও। মোটামুটি কিন্তু কাছাকাছি টাইপের মানে ওয়েট চলে আসতেছে। আমরা যদি কোশ্চেনের ওয়েট বলি আর কি, মানে মার্কেট ডিস্ট্রিবিউশন, মিড আর ফাইনাল যদি সেম মার্ক থাকে 30-30, কুইজ থেকে 20, কম না। আমাদের আমাদের তাহলে স্যার কুইজ থেকে 20, অ্যাসাইনমেন্ট থেকে 20 এবং মিড এবং ফাইনাল 60। ইয়েস ইয়েস, ও ভালো তো। ঠিক আছে, মানে কোনো পরীক্ষা যাতে অনেক বেশি তোমার লম্বা না হয়, হ্যাঁ, প্রিপারেশন অনেক বেশি না হয়, আমি সেই চেষ্টা গ্রেড ডিস্ট্রিবিউশন ওই সেমটাই থাকবে স্যার 75 এ? গ্রেড ডিস্ট্রিবিউশন অরিজিনালটার মতো হবে, লাস্ট সেমিস্টারের মতো হবে না। লাস্ট সেমিস্টার তো আসলে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার ছিল। ওকে, অরিজিনাল যে তোমাদের গ্রেড থাকে না, যে 90 হচ্ছে এ, 85 হচ্ছে এ মাইনাস, ওটাই থাকবে, ওইরকমই থাকবে। ওকে, আচ্ছা স্যার। দেখো ভাই, যে মানে বেসিক্যালি তো এই ইয়ার উদ্দেশ্য কি, যে মানে স্টাডি করার উদ্দেশ্য কি? লার্নিং, রাইট? শেখা। সো এখানে হচ্ছে এক্সামটা ইজ জাস্ট এক্সাম, কিন্তু নট অনলি টু গেট দ্য গ্রেডস, ইটস অলসো ইজ এ থিং টু অ্যাসেস, সেলফ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, যে নিজে একটু দেখলাম যে ওকে আসলে শিখছি কিনা। সো ট্রাই টু লার্ন। ওকে, এবং এক্সামগুলো এই জন্য আমি ভাবতেছি যে যেহেতু এটা অনলাইন, এখানে আসলে ট্রেডিশনাল ওয়েতে যে করাও হচ্ছে মানে সবার জন্য কিছুটা স্ট্রেসফুল। এখন যদি ধরো রিটেন টেস্ট হয়, এখন এই বসে বসে কতক্ষণে এত কিছু লিখবা, আবার সাবমিট করবা। ওকে, তার থেকে কোয়েশ্চেন গুলো এমন থাকুক যে যেগুলো হচ্ছে জাস্ট শর্ট টাইমেই দিয়ে দেওয়া যায়। ওকে, সো অনেক বেশি কঠিন কঠিন মানে এক্সাম্পলস বা কঠিন কঠিন জিনিস মনে মুখস্থ করতে হবে না। ওকে, আচ্ছা ভাই, তো পড়ালেখা কি করছো? সবাই তো আসলে ভিডিও দেখো না, এটা আমিও জানি। ইউটিউবে কিন্তু টোটাল ভিউ সংখ্যা দেখায়। স্যার আমি দেখছি। ভিডিও দেখছো, এটা দেখছো? ওকে, ভেরি ফার্স্ট গুড। চারটা দেখছি। ওকে, স্যার হ্যাঁ জি স্যার। স্যার আমাদের হচ্ছে গিয়ে যে কোশ্চেন গুলা কোথাও লেখার ব্যবস্থা থাকলে ভালো হইতো, কারণ আমরা যদি বলা শুরু করি স্যার, এক একজনের যদি স্যার 5টা করে প্রবলেমও থাকে, 30 জনের অনেকগুলো হয়ে যাবে স্যার। আপনি কেমনে স্যার বুঝবেন যে কাটটা রেখে কাটটা অ্যান্সার করবেন? দ্বারা ওকে, এই ওকে, নিচে চ্যাট করা যায়, দেখো সাইডে একটা অপশন আছে টাইপের, তো তুমি এখানে টাইপ করে দিয়ে দিতে পারবা তুমি কি বলতে চাচ্ছো। চ্যাট অপশনে হচ্ছে টাইপ করতে হবে। এটা হচ্ছে গুড সাজেশন, থ্যাংক ইউ নাথি। তোমরা তো চ্যাট অপশনে টাইপ করতে পারবা। প্লাস কিন্তু আরেকটা অ্যাপ আছে, যে ধরো একজন একটা কোয়েশ্চেন করলো, মানে এই ধরনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কি, কোশ্চেনের অ্যান্সার না দিয়ে দেওয়া হয়, মানে হয়তো 3জন মানুষের একই কোয়েশ্চেন আসলে, তো যে প্রথমে কোয়েশ্চেন করে তার অ্যান্সারটা যখন দেওয়া হয়, বাকিরা তো এমনি অ্যান্সারটা পেয়ে যায় আসলে। ঠিক আছে, আর না হলে হচ্ছে করা যায়, তোমার হচ্ছে তোমাদের বাগ সিস্টেমে ডিসকাশন ফোরাম খোলা যায়। জি স্যার, ওইটাই বলতেছিলাম স্যার। তাহলে স্যার মানে দিয়ে দিলাম আমরা সবাই, আপনি তাহলে স্যার ক্রোনোলজিক্যালি ওভাবে দেখে আমাদের ক্যান্সার গুলো দিলেন, তাহলে আমরা পেয়ে গেলাম। ওকে, সেটাও করা যায়। আচ্ছা, সেটা আমি বাক্সে হচ্ছে ডিসকাশন ফোরাম খুলবো। হ্যাঁ, আর জি তোমরা স্যার। একটা সেম টাইম যেটা করো, এই যে চ্যাট বক্সটা আছে না, এখানে তোমাদের কোয়েশ্চেন গুলা মানে দিয়ে দিতে পারো। যখন আমরা ক্লাস শুরু করলাম দুইটাই করবো আর কি, ঠিক আছে? জি স্যার। ওকে, আরে কোয়েশ্চেন এখানে দেওয়া তো ব্যাপার না তো, এখন একটু ডিজিটাল হয়ে যাও। যখন তোমরা কোয়েশ্চেন গুলো লেখালেখি মানে হাতে লিখতে থাকো নাকি কোয়েশ্চেন, ধরো জি তুমি স্যার, হাতে লিখতে থাকি। ওকে, একটা কাজ করতে পারো, মাইক্রোসফট ওয়ার্ডে একটু টাইপ মানে লিখে দিতে পারো, একটু মানে টাইপিং স্পিডও ভালো। এখন একটু ডিজিটাল হওয়ার দরকার আছে। হ্যাঁ, এটা শুধু নট অনলি অনলাইন লার্নিং, তোমরা 2 দিন পর হচ্ছে পাস করে বেরোবে, বা ওকে মানে জবে অ্যাপ্লাই করবা, বাইরে হচ্ছে স্কলারশিপের অ্যাপ্লাই করবা, অ্যাডমিশনে অ্যাপ্লাই করবা, তখন কিন্তু এই যে হাতে লেখা চিঠিতে কাজ হবে না। ওকে, সবকিছু মধ্যে কম্পিউটার করতে হবে। সো এই জিনিসগুলোতে একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাও। মেইলিং, ওকে, তারপরে মানে
ওয়ার্ডে রাইটিং এই জিনিসগুলো একটু হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হবে। মানে কম্পিউটার অপারেটিং এ হচ্ছে কমফোর্টেবল হওয়াটা খুব নেসেসারি এখন, এবং ফিউচারে কিন্তু সবকিছু ডিজিটাল টাইপ হয়ে যাবে। যে কেউ ভিডিওতে কারো কোনো কোয়েশ্চেন নাই, মানে সবাই সব বুঝে ফেলছো? না না স্যার, আমার কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন না কেন থেকে। কোশ্চেন আছে আচ্ছা, যে কে জানে কথা বলতেছিল, ও আগে বলে নে, পরে বলবো কোশ্চেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, এই যে মিড টার্ম আর ফাইনালের যে কোয়েশ্চেনটা হবে স্যার, ওটাতে কি সেভিং অপশনটা থাকবে? লাইক বিকজ আমার নেটে প্রবলেম কি স্যার, হঠাৎ করে নেট অফ হয়ে যায় তারপর আবার অন হয়। ও So আচ্ছা, that- এটা বলা হয়নি আর কি, মিস করে গিয়েছে। আচ্ছা, যেটা হচ্ছে একটা আমি এই আনগ্রেডেড একটা কুইজ কিন্তু পোস্ট করা হয়েছে, দেখছো? মানে 309 কোর্সে তোমরা হচ্ছে যদি যাও তাহলে উইক 1 এ দেখবা যে হ্যাঁ জি স্যার, হ্যাঁ জি স্যার, দেখেছি স্যার। না? আচ্ছা ওকে, তাহলে এইখানে তোমরা হয়তো বা খেয়াল করেছো তোমাদের যে কুইজের কোশ্চেন গুলা তোমরা একবার অ্যাটেন্ড করতে পারো, রাইট? একবার অ্যাটেন্ড করতে পারো এবং অ্যাটেন্ড আপনি করার একবার অ্যাটেম্প দিয়েছেন কিন্তু অনলি। হ্যাঁ, এগুলো আনগ্রেডেড কুইজ। হ্যাঁ, এবং তুমি যে তোমরা অ্যাটেন্ড করার পরে কিন্তু দেখবে যে ডানে হচ্ছে শো অ্যানসার অপশনটা আসে না? জি স্যার। জি স্যার। তো ওখানে ক্লিক করলে অ্যান্সারটা পাবে। এটা আনগ্রেডেড কুইজ তো সেলফ অ্যাসেসমেন্টের জন্য, সেই জন্য এভাবে রেখে দিচ্ছে আর কি, যে তোমরা যদি একবার অ্যাটেম্প করো তারপরে হচ্ছে মানে তোমরা তো মানে রাইট নাও ইউ উইল সি দ্যাট whether your answer was correct or not, দেন হচ্ছে ওখানে ক্লিক করলে তোমরা হচ্ছে অ্যান্সারটা দেখে নিতে পারবে। কুইজ মানে গ্রেডেড এক্সামে এরকম হবে না। গ্রেডেড এক্সামে তোমরা ওই রাইট অ্যান্সার না রং অ্যান্সার কখনোই দেখতে পারবে না, ঠিক আছে? তো গ্রেডেড কুইজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি অ্যাটেম্প বাড়াই দিব, তোমরা মেবি মানে দুইবার করে দিবে, কিন্তু তোমার সঠিক অ্যান্সার মানে অ্যান্সার তোমার কারেক্ট হলো না ঠিক হলো কখনোই দেখতে পারবো না। তোমরা হচ্ছে চুজ করার পরে সাবমিট করবা। অসংখ্যবার করা কিন্তু যায় না। ধরো অ্যাটেম্প দিলাম দুইবার, যদি দুইবার অ্যাটেম্প যায় দেই তাহলে কিন্তু তুমি দুইবারই চুজ করতে পারবে, নট মোর দ্যান দ্যাট, ঠিক আছে? তুমি যখন সাবমিট করে দিবা এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। মানে এই সিস্টেমে না, মানে আমি ঠিক শুন না, বাট আমি যতটুকু জানি এই ব্যাপারটা এরকম না যে তোমার পুরো ধরো 10টা কোয়েশ্চেন আসে, 10টা কোয়েশ্চেনের পরে সাবমিশন, প্রতিটা কোয়েশ্চেনের পরে সাবমিশন থাকে। তো তুমি একটা অ্যান্সার দিলা সাবমিট করলে, একটা অ্যান্সার দিলা সাবমিট করলে, ওকে? তো তুমি যেই পর্যন্ত এক্সাম দিবা সেই পর্যন্ত সাবমিট হয়ে যাবে। স্যার এই যে আনগ্রেডেড যে কুইজে ওখানে পাশে একটা সেভ অপশন থাকে স্যার, ওইটা কি থাকবে আর গ্রেডেড এ? হ্যাঁ, ওই সেভ থাকে না, সাবমিট থাকে। স্যার সেভ একটা আছে আবার সাবমিট একটা আছে। সেভে যে স্যার অ্যানসারটা সেভ হয়ে থাকে বাট সাবমিট হয় না। ওকে, তাহলে তোমরা হচ্ছে দুইটাই করবা, ঠিক আছে? ডিরেক্ট সাবমিট দিলে সাবমিট হয়ে যায় আর কি। দুইটাই করো, হ্যাঁ, রিস্ক নাও দরকার থেকে, সেভও করবা সাবমিটও করবা, তাহলে আমরা রিস্ক ফ্রি থাকবো। আচ্ছা স্যার আই থিংক ও বলছিল কি স্যার, যে আপনি সেভ অপশনটা না থাকলে যদি ইন্টারনেট চলে যায় আবার আসে, তখন যেগুলো অলরেডি ঠিক দিয়েছিলাম ওগুলাও চলে যায়, আবার করতে হয়। আই থিংক ও এটা বলছিল, তো এই জন্য সেভ অপশনটা থাকলে ভালো হয়, তাহলে আর বারবার ঠিক দেওয়া লাগে না, এটা বলছিল। ও আচ্ছা, ও সেভ, হ্যাঁ বেসিক্যালি না এটা অটো, হ্যাঁ ওই ধরো সেভ অপশন সাবমিট অপশন এটা সিস্টেমের জিনিস, ওকে? মানে এইখানে যেরকম আছে না ওইখানে একই থাকবে সিস্টেম। এইখানে তোমাদের সেভ আর ইউজুয়ালি সেভ দেওয়া থাকলে ওই অ্যান্সারটা সেভ হয়ে থাকে আর কি। পরবর্তীতে তুমি যদি ফেরত আসো তখন ওই জাস্ট ইয়ে করলে, মানে তুমি যতক্ষণ পর্যন্ত না সাবমিট দিতে পারবো আর কি। এক্স্যাক্টলি, মানে যতক্ষণ পর্যন্ত না তুমি সাবমিট বাটনে ক্লিক করতেছো ওইটা হচ্ছে আমার কাছে আসবে না আর কি। মানে যখন তুমি সাবমিট করে দিবা তখন সেটা সিস্টেমে রেকর্ডেড থাকবে, মানে তখন সেটা হচ্ছে ওই ইনস্ট্রাক্টরের কাছে যাবে। আদারওয়াইজ এটা জাস্ট সেভ হয়ে থাকবে কিন্তু ইনস্ট্রাক্টরের কাছে যাবে না, ওকে? অনেক বেশি মানে লেন্থি এক্সাম নেওয়া হবে না, ডোন্ট ওয়ারি, হ্যাঁ ছোট এক্সাম, ছোটই হবে। ওকে, এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে করে ফেলো। স্যার হ্যাঁ, ট্রান্সফিউশন আর রিভার্স ট্রান্সফিউশনটা স্যার আরেকটু বুঝালে ভালো হতো। কোনটা? ট্রান্সফিউশন আর রিভার্স ট্রান্সফিউশন। ও আচ্ছা আচ্ছা,
ট্রান্সফিউশন আর রিভার্স ট্রান্সফিউশন হচ্ছে একটা আরেকটা জাস্ট উল্টা, ঠিক আছে? ধরো তো এই যে ধরো এই যে স্লাইডটা শেয়ার করার চেষ্টা করি, হ্যাঁ ওকে, যে তোমরা দেখতেছো না? জি স্যার। ওকে, ট্রান্সফিউশন মানে তোমার কোশ্চেন কি এটা ছিল? জি স্যার। ওকে, হিমোলাইটিক রিঅ্যাকশন, ট্রান্সফিউশন রিঅ্যাকশন। আচ্ছা, ট্রান্সফিউশন রিঅ্যাকশন কখন হয়? যখন হচ্ছে একজন একজনকে ডোনেট করে। বা ট্রান্সফিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমার অ্যান্টিবডিটা হচ্ছে এন্ডোজেনাস আর অ্যান্টিজেনটা হচ্ছে এক্সোজেনাস। সো এক্সোজেনাস মানে কি? যেটা বাহির থেকে আসতেছে, ইনকামিং ওয়ান, ঠিক আছে? সো এই ক্ষেত্রে অ্যান্টিজেনটা কার কাছে থাকবে? অ্যান্টিজেনটা থাকবে হচ্ছে ডোনারের কাছে। মানে ডোনার থেকে যে ব্লাডটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, ওকে? আর রিসিপিয়েন্টের কাছে যে অ্যান্টিবডি আছে সেটা হচ্ছে মানে রিসিপিয়েন্টের জিনিসপাতি হচ্ছে অ্যান্টিবডি হিসেবে কাজ করবে। বোঝা গেল? ফর এক্সাম্পল এইখানে এই যে রিসিপিয়েন্ট যে, ঠিক আছে, সে তার ব্লাড গ্রুপ কি? তার ব্লাড গ্রুপ হচ্ছে ও, ওকে? যেহেতু ও, তার মানে তার হচ্ছে কোনো অ্যান্টিজেন নাই, বাট তার কাছে অ্যান্টিবডি আছে, ওকে? আর এখানে যেহেতু ডোনার হচ্ছে এ পজিটিভ, এ, ঠিক আছে, এ মানে তার হচ্ছে এ অ্যান্টিজেন আছে, রাইট? যেহেতু তার এ অ্যান্টিজেন আছে আর রিসিপিয়েন্টের কাছে অ্যান্টিবডি আছে, সো যখনই ট্রান্সফিউশনটা হবে, যখনই ডোনারের ব্লাডটা রিসিপিয়েন্টের বডিতে যাবে, তখনই হচ্ছে এই অ্যান্টিবডি গুলা এই ইনকামিং অ্যান্টিজেনের সাথে কি করবে? রিঅ্যাক্ট করবে, করে হচ্ছে সেটাকে সেন্সিটাইজ করবে আর কি। সেন্সিটাইজ করলে দেন হিমোলাইসিস হবে, বুঝছো? সেন্সিটাইজেশন মানে কি? যে অ্যান্টিবডি যে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতেছে, বাইন্ড করে হচ্ছে ওই সেলটাকে একটু মানে ইয়া করে ফেলে, সারাউন্ড করে ফেলে, এটাকে সেন্সিটাইজেশন বলা হয়। অনেক সময় অনেকে এটাকে নিউট্রালাইজেশনও বলে। নিউট্রালাইজেশন হচ্ছে কি? টোটাল জিনিসটা, যে অ্যান্টিবডি অ্যান্টিজেনটার সাথে বাইন্ড করলো, বাইন্ড করে হচ্ছে সেই অ্যান্টিজেনটাকে লাইসিস করে ফেললো, এই টোটাল জিনিসটাকে নিউট্রালাইজেশন বলে। বাট আমরা যখন সেন্সিটাইজেশন শব্দটা ইউজ করবো, সেন্সিটাইজেশন মানে হচ্ছে অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিজেনটার সাথে বাইন্ড করবে, করে হচ্ছে ওই পুরো সেলটাকে মানে ইয়ে করে ফেলবে আর কি, সারাউন্ড করে ফেলবে, এটাকে হচ্ছে সেন্সিটাইজেশন বলে। ট্রান্সফিউশন মানে ট্রান্সফিউশন মেকানিজমটা কি বোঝা গেছে? কনফিউশন জি এনে? স্যার। জি স্যার, থ্যাংক ইউ। আর হচ্ছে রিভার্স ট্রান্সফিউশনে জাস্ট কি হয় দেখো, জিনিসটা উল্টা। দেখো, হ্যাঁ, রিভার্স অ্যান্টিবডি ট্রান্সফিউশনে আছে। অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডিটা হচ্ছে এক্সোজেনাস আর অ্যান্টিজেনটা হচ্ছে এন্ডোজেনাস। তার মানে অ্যান্টিবডি আসতেছে কার কাছ থেকে? ডোনারের কাছ থেকে। সো ধরো ডোনার হচ্ছে যখন ব্লাড দিল, এখন ধরো এখানে ডোনার যদি ও হয়, তো ডোনারের বডিতে কি অ্যান্টিবডি আছে? দুইটা, কিন্তু অ্যান্টি এ অ্যান্টিবডিও আছে, অ্যান্টি বি অ্যান্টিবডিও আছে। তো এই ডোনার যদি হচ্ছে একটা এ ব্লাড গ্রুপের কাউকে ব্লাড ডোনেট করে, যে এ, তার হচ্ছে অ্যান্টিজেন হচ্ছে এ, আর ডোনারের অ্যান্টিবডি আছে অ্যান্টি এ, রিসিপিয়েন্টের অ্যান্টিজেন আছে এ। তো তখন সেই ক্ষেত্রে ডোনারের অ্যান্টিবডিটা যে তোমার রিসিপিয়েন্টের সেলের সাথে বাইন্ড করবে, করে তাকে নিউট্রালাইজ মানে সেন্সিটাইজ করবে, ঠিক আছে? এক্ষেত্রে তো একটা প্রশ্ন আছে স্যার, এর রেসিপিয়েন্ট যার স্যার ব্লাড গ্রুপ এ, তার তো স্যার শুধু অ্যান্টিবডি বি নেওয়ার তো ইয়া থাকে স্যার, মানে বি নিবে না স্যার, কিন্তু ওর তো স্যার দুইটা অ্যান্টিবডি থাকে স্যার, এ বি দুটাই থাকে স্যার, তখন স্যার এটার কি হবে স্যার? এ অ্যান্টিবডিটার কি হবে স্যার? কোনটা? কারণ স্যার একটা ও ডোনার, ও মানে ও পজিটিভ ডোনার, হ্যাঁ স্যার, আর রেসিপিয়েন্ট স্যার এ পজিটিভ, বা ধরেন স্যার এ, তো স্যার ওর তো দুইটা অ্যান্টিবডি থাকে, এনটি এ এনটি বি, কিন্তু গ্রুপ যে রিসিপিয়েন্ট তার তো গ্রুপ এ, তার তো শুধু একটা অ্যান্টিবডি নিয়ে দেওয়া থাকবে এনটি বি, তখন এনটি এটার কি হবে? অ্যান্টিবডি এটার কি হবে? আচ্ছা, আমি যদি কোশ্চেন বুঝে থাকি, ধরো হচ্ছে রিসিপিয়েন্ট হচ্ছে ও নাকি ডোনার হচ্ছে ও? ডোনার স্যার, ও আচ্ছা, ইউনিভার্সাল ডোনার না স্যার? আচ্ছা, ইউনিভার্সাল ডোনার কথাটা বলে তারপরে এখানে কিছু কিছু মানে ইয়া আছে আর কি, হ্যাঁ, ঘটনা আছে। আচ্ছা, ও হচ্ছে তোমার ও হচ্ছে ডোনার, ঠিক আছে? সো তার কোনো হচ্ছে অ্যান্টিজেন নাই বা তার অ্যান্টিবডি আছে। এখন তাকে যদি এই কোনো এখন যদি ইয়াকে, আচ্ছা, ও হচ্ছে ডোনার না? হ্যাঁ স্যার, ও ডোনার। রিসিপিয়েন্ট কে? গ্রুপ এ স্যার। আচ্ছা, রিসিপিয়েন্ট হচ্ছে গ্রুপে, তার মানে তার হচ্ছে অ্যান্টি বি আছে। আচ্ছা, গ্রুপ ও এর কাছে কোনো অ্যান্টিজেন আছে? নো স্যার। তো তাহলে সে যদি ব্লাড ডোনেট করে একে,
তাহলে কোনো মানে অসুবিধা আছে? কারণ গ্রুপ ওর তো কোনো অ্যান্টিজেনই নাই। গ্রুপ এ এর কাছে এন্টি বি আছে, কিন্তু এই এন্টি বি কার সাথে বাইন্ড করবে? কোনো অ্যান্টিজেন তো নেই। ওকে, তাহলে তো রিঅ্যাকশন হবে না, রাইট? কিন্তু স্যার এটা যখন ডোনারের বডিতে যাবে তখন স্যার সেটার বিরুদ্ধে কাজ করবে না, সেটাই তো রিভার্স ট্রান্সক্রিপশন। না আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন ছিল এর তো এন্টি এ আছে না? হ্যাঁ স্যার। এর তো এন্টি আছে, তো রিসিপিয়েন্ট হচ্ছে এ অ্যান্টিজেন আছে না? হ্যাঁ স্যার। ওকে, থিওরিটিক্যালি এটা হচ্ছে বাইন্ড করার কথা। ওকে, যেটা হয় কি তোমার কিছু না বাইন্ডিং হয়, হ্যাঁ কিছু বাইন্ডিং হয়। ওকে, কিন্তু ইউজুয়ালি এটা অত ম্যাসিভ প্রকৃতির হয় না। আর এই অ্যান্টিবডি অ্যান্টিজেন গুলো কিছু অ্যালোটাইপিক ব্যাপার থাকে তো, ঠিক আছে? কারণ থিওরিটিক্যালি এই যে এন্টি এ, এই এন্টি এটা কিন্তু এই অ্যান্টিজেনের সাথে কি করার কথা? রিঅ্যাকশন করার কথা। ওকে, কিছু রিঅ্যাকশন হয়, কিন্তু সেটা তোমার হার্মফুল কিছু না। কিন্তু স্যার রিভার্স ট্রান্সক্রিপশন রিঅ্যাকশনে তো এটাই বলছে যে রিঅ্যাকশনটা হয়, সেজন্য হচ্ছে ডোনারস ব্লাড এই ক্ষেত্রে কি, সরি আমি আসলে যে জিনিসটা মিস করছি তোমাদের বলতে, এই যে এখানে যে হিমোলাইটিক রিঅ্যাকশনগুলোর কথা বলা আছে, এগুলো হচ্ছে যখন জিনিসটা হয়, ঠিক আছে? মানে যদি হচ্ছে এই ধরো রিভার্স ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যদি হচ্ছে ডোনার রিসিপিয়েন্টকে মানে ডোনেট করার পরে রিঅ্যাকশন হয়, তখন বেসিক্যালি এই কারণটাই হয় আর কি। এটা যে সবসময় হবে এমন কোনো কথা নাই কিন্তু। মানে ট্রান্সক্রিপশনের রিঅ্যাকশনের ক্ষেত্রে না ব্যাপারটা একটু ম্যাসিভ আর কি। ওকে, তুমি হচ্ছে প্রচুর সেল যাচ্ছে। হ্যাঁ স্যার, এই জন্য তো বলে যে ইভেন সেম ব্লাড গ্রুপ হইলেও ক্রস ম্যাচিং ছাড়া ব্লাড দেওয়া যায় না। এই যে ইউনিভার্সাল ব্লাড ডোনার, এই থিওরিটা তো হচ্ছে আপনার অনেক আগে, ওইটা কিন্তু এখন মানে এখনের ক্ষেত্রে এটা অ্যাডমিনিস্টার করা হয় না। সেম ব্লাড গ্রুপেরও এইসব কারণে হচ্ছে ক্রস ম্যাচিং ছাড়া ব্লাড এক্সচেঞ্জ করা যায় না। এটাই বলতে চাচ্ছিলাম। আর ইউনিভার্সাল ব্লাড গ্রুপের ব্যাপারটা কি, এইটা না শুধু তখনই ধরো এমন একটা জায়গা, ঠিক আছে, ধরো যুদ্ধ চলতেছে বা এমন একটা জায়গা যেখানে হচ্ছে হয়তোবা, আচ্ছা যদি ব্লাড গ্রুপ টেস্টই করা না যায় তাহলে তো আসলে মানে ট্রান্সফিউশন করাই উচিত না। বা ধরো এমন জায়গায় যেখানে যে ব্লাড গ্রুপটা চেক করা যাচ্ছে, ক্রস ম্যাচিং করা সম্ভব না। ওকে, অথবা ধরো দুইজন হচ্ছে তাদের ব্লাড গ্রুপ জানে, ঠিক আছে, এখন মোটামুটি তো সবাই ব্লাড গ্রুপ জানে এখন। আর দেখবা যে সব আইডি কার্ডে ব্লাড গ্রুপটা কিন্তু এখন লেখা থাকে, সব ধরনের আইডি কার্ডে, ঠিক আছে। এখন ধরো এমন একটা জায়গায় হঠাৎ করে একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট ঘটলো, সেখানে হচ্ছে ইমিডিয়েটলি ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, এবং রিসিপিয়েন্ট এবং ডোনার শুধুমাত্র তাদের ব্লাড গ্রুপই জানে, আর কোনো কিছু জানে না, আর কোনো কিছু জানার কথাও না। এবং চেক করার কোনো অপশন নেই, মানে ক্রস ম্যাচ করার কোনো অপশন সেখানে নেই। তখন ইমার্জেন্সিতে মেবি এই ইউনিভার্সাল থিওরিতে অ্যাপ্লাই করা যেতে পারে, আদারওয়াইজ নো, ক্রস ম্যাচিং তো অবশ্যই করা উচিত, ঠিক আছে। স্যার হাউ টাইম কনজিউমিং ইজ ক্রস ম্যাচিং? মানে এটা কি অনেক সময় লেগে যায় যে ইমিডিয়েট সময় দেওয়া যায় না স্যার? মানে অনেক টাইম লাগে ক্রস ম্যাচিং করতে? অনেক টাইম সম্ভবত লাগে না, এটা এই কতক্ষণ, এই কয় ঘন্টা দেখা হয় এক্সাক্ট টাইমটা না আমারও মনে নেই। few minutes actually, not long, maybe few minutes। বাট যেটা হয় কি তোমার ডায়াগনোসিস সেন্টার গুলোতে তোমার তো ধরো ক্রস ম্যাচিং করতে চাচ্ছ, তোমার মেশিনারিজ তো লাগবে আর কি। মানে ধরো তুমি দুইজনের ব্লাড নিয়ে জাস্ট মানে কোনো একটা কিছুতে দিয়ে দিলেই না হয় না, তোমার কিন্তু প্রপার ইয়াটা লাগবে। ধরো তুমি যে টিউবটাতে ক্রস ম্যাচিং করবা সেই টিউবটাও কিন্তু প্রপার হইতে হবে, রাইট? কিন্তু স্যার যে ডিলেড ট্রান্সফিউশন, কারণ যেখানে হচ্ছে কি কারণ এখানে হচ্ছে কি ধরো তুমি এখন ক্রস ম্যাচিং করতে চাও, হ্যাঁ, তোমার কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে আগে। তুমি যে টিউবে ব্লাড নিবা সেটাতে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকতে হবে না? কারণ তোমার যদি অ্যান্টিকোয়াগুলেন্ট না থাকে ব্লাড তো এমনি ভাই ক্লট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু বুঝতে পারছো? স্যার আমার কোয়েশ্চেন ছিল হচ্ছে ডিলেড ট্রান্সফিউশন রিঅ্যাকশনে তো বডিতে যাওয়ার কিছুদিন পরে বা 7 দিন বা কিছুদিন পরে রিঅ্যাকশনটা হয়। প্রথমে তো মনে হচ্ছে সবকিছু ঠিক আছে, তো এখন আমি যদি ক্রস ম্যাচিং করে দেখলাম, আমি তো নিশ্চয়ই এতদিন ধরে দেখবো না, তখন হয়তো দেখা যাচ্ছে কোনো রিঅ্যাকশন দেয়নি, কিন্তু বডিতে দেওয়ার পরে তখন রিঅ্যাকশনটা হলো, মানে এটা কি হতে পারে? Those are actually special cases, right? মানে ইউজুয়ালি ধরো একজনের এখন ব্লাড দিতে হবে, আমরা ওই ইমিডিয়েট কোনো রিঅ্যাকশন হবে কিনা সেটাই চেক করা সম্ভব। এই ডিলেটটা কিন্তু অত ফ্রিকুয়েন্ট না,
কারণ অলরেডি যেহেতু তুমি ক্রস ম্যাচ করে নিচ্ছ, ইমিডিয়েট কোনো রিয়াকশন হচ্ছে না, সো ইটস অ্যাকচুয়ালি মানে ইটস হাইলি আনলাইকলি যে তার কোনো রিয়াকশন হবে। ডিলেট যখন হবে তার মানে হচ্ছে আই মিন দেয়ার ইজ সামথিং রং। ওকে, ইউজুয়ালি ডিলেটটা চেক করা হয় না, কারণ এটা তো পসিবল না। তুমি ধরো তোমার ডোনারের কাছ থেকে আজকে ব্লাড নিয়ে 2 দিন নিশ্চয়ই ওয়েট করবা না, ঠিক আছে? আর ডিলেট যে রিয়াকশন গুলো হয় না, এটার সাথে কিন্তু ইমিউন সিস্টেমের কিছু ব্যাপার স্যাপার থাকে। ওকে, সো ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ডিলেড রিয়াকশন গুলো চেক করা হয় না, ঠিক আছে? ইউজুয়ালি যদি তোমার যদি মানে কোনো ইমিডিয়েট ক্রস রিয়াকশন না হয়, ইট ক্যান বি রিগার্ডেড অ্যাজ সেফ। আর আচ্ছা, আর যখন হচ্ছে ট্রান্সমিশন এই যে ক্রস ম্যাচিং করা হয়, জাস্ট ব্লাড নিয়ে কিন্তু আমরা ক্রস ম্যাচিং করতে পারবো না, আমাদেরকে সেই ব্লাডটা কালেক্ট করতে হবে কিসে? উইথ অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট না দিলে কি হবে? ব্লাড ক্লট হয়ে যাবে। ব্লাড ক্লট হয়ে যাবে কিছু। যে ডায়াগনোসিসে এটা আছে স্যার। হ্যাঁ, ওকে, হ্যাঁ, গুড, এটা তো জানি তোমরা আর কি। হ্যাঁ, তো বেসিক্যালি এই জন্য, হ্যাঁ জি স্যার বলেন স্যার, পরে বলি। হ্যাঁ, এই জন্য যে যখন ধরো ব্লাড কালেকশন করা হয়, মানে তোমার টেস্ট কি ধরনের টেস্ট করা হবে সেটার উপর বেস করে কিন্তু ব্লাড কালেকশন করা হয়। অনেক সময় কয়েকটা টিউবে ব্লাড কালেক্ট করে না, ধরো কিছু টিউবে কিছু টিউবে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকে, কোনো টিউবে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকে না। ওকে, তোমার যেটাতে সিবিসি করা হয়, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসির ব্লাড কিন্তু হচ্ছে তোমার আনক্লটেড থাকতে হয়। তো তুমি সিবিসির জন্য যে ব্লাড নিবা, সেই ব্লাড স্যাম্পলটাতে কিন্তু তোমার থাকতে হবে, তোমার হচ্ছে ওই অ্যান্টিকোয়াগুলেন্ট থাকতে হবে। আবার ধরো তুমি এখন ব্লাড দিয়ে যদি পিসিআর করতে যাও, অনেক অ্যান্টিকোয়াগুলেন্ট কিন্তু তোমার অনেক সময় ইন্টারফিয়ার করে পিসিআর এর সাথে। তো পিসিআর এর ব্লাড নেওয়ার জন্য মানে পিসিআর এর জন্য তুমি যে ব্লাড নিবা, সেই ব্লাড কিন্তু তোমার সেইভাবে হিসাব করে নিতে হবে। যদি অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকে, সেটা পিসিআর এর সাথে ইন্টারফিয়ার করে কিনা। অথবা ইটস বেটার যে তুমি ব্লাড কালেকশন করো উইদাউট দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট। ব্লাড জি, ইয়েস, বলেন স্যার। না বলো বলো, আমি কিছু বলতে চাচ্ছিলাম না। জি স্যার আপনি বলেন স্যার, বুঝাই তো যায় না যে স্যার কি কথা বলবে কি বলবে না। সরি স্যার। অসুবিধা নাই, তা আমরাই আমার বলো, শেষ বলো। স্যার ওই যে আমার একটু কয়েকটা প্রবলেম ছিল, 4-5। হ্যাঁ, বলতে থাকো। তো ওই যে স্লাইড এই যে একটা ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সের আইজিজি এর যে 4 নাম্বার ডিফারেন্সটা আছে, ওইটা আমি বুঝতে পারি নাই। স্লাইড 8 8 ওকে, 8 হ্যাঁ, 4 নাম্বার কি দেওয়া আছে? আইজিজি এর 4 নাম্বার পয়েন্টটা। IgG এর 4 নাম্বার, clearance of IgG coated cells are not since the clearing cell have receptor aggregated। এই কিছু কি মিস গেছে নাকি? Since the clearing cell have receptors for aggregated AC regions of immunoglobulin। ওকে, সেটা টোটালি কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট না, সেটা লেখা। ও সেটা বলছি না। হ্যাঁ, টোটালি কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট না আর কি। মানে আইজিএম এর ক্ষেত্রে টোটাল হচ্ছে ক্লিয়ারেন্স হচ্ছে কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট। ওকে, কিন্তু এই আইজিজি এর ক্ষেত্রে টোটাল কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট না। স্যার এখানে ক্লিয়ারেন্স বলতে কি যে ফ্যাগোসাইটোসিস হয়ে যে লাইস হয়ে যাওয়াটা বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। স্যার স্লাইড 33 তে একটা প্রবলেম আছে স্যার। 33 কোনটা? এটা লাস্ট পয়েন্টে বলা আছে যে স্যার যদি অ্যাবর্শন করানো হয় তাহলে হচ্ছে এনটিআরএইচ দিতে হবে মাকে। এখন স্যার আমার কোশ্চেন, হ্যাঁ স্যার আমার কোশ্চেন হচ্ছে যে সেকেন্ড চাইল্ড যদি আবার আরএইচ নেগেটিভ হয়ে যায়, সেই ক্ষেত্রে স্যার এই এনটিআরএইচ দেওয়া পজিটিভ জিনিসটা দেওয়াটা কি স্যার পরবর্তীতে কোনো সমস্যা করবে নাকি যদি সেকেন্ড চাইল্ড আরএইচ নেগেটিভ হয়? না, এখানে কিন্তু সেকেন্ড চাইল্ড যদি হচ্ছে আরএইচ পজিটিভ হয়, আচ্ছা সেকেন্ড চাইল্ড, জি স্যার, মানে ধরো এটা তো ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে অ্যাবর্শন করা হলো, সেটা হচ্ছে কোন ক্ষেত্রে অ্যাবর্শন করা হয়েছে? যখন ফিটাস হচ্ছে আরএইচ পজিটিভ, হ্যাঁ, মা হচ্ছে আরএইচ নেগেটিভ, সেই ক্ষেত্রে হচ্ছে ইমিডিয়েটলি এনটিআরএইচ মানে কিন্তু অ্যান্টিবডি। হ্যাঁ জি স্যার, ইমিডিয়েটলি অ্যান্টিবডি দেওয়া হয় এই তোমার রিঅ্যাকশন, সাইক্লোটিক রিঅ্যাকশন প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো তুমি যেহেতু অ্যান্টিবডি দিয়ে দিচ্ছ, অলরেডি কিন্তু অ্যান্টিজেন গুলো কি হয়ে যাচ্ছে? অ্যান্টিজেন গুলো হচ্ছে মানে ওই নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইউজুয়ালি নিউট্রালাইজ শব্দটা ইউজ করা হয় আর কি।
ঠিক আছে, মানে নিউট্রালাইজ মানে হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন বাইন্ড করে হচ্ছে অ্যান্টিজেন গায়েব হয়ে গেছে। ওকে, তো তুমি কিন্তু অলরেডি মাকে কি দিচ্ছ, মাকে হচ্ছে দিচ্ছ তুমি এন্টি এন্টি মানে এন্টি আরএস অ্যান্টিবডি যেহেতু দিচ্ছে, সো থিওরিটিক্যালি অ্যান্টিজেন গুলো কি নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। ওকে, তারপরও সেকেন্ড চাইল্ডের ক্ষেত্রে, হ্যাঁ, সেকেন্ড প্রেগন্যান্সির সময় ডক্টররা যেটা করে তারা না চেক করে নেয় যে মার বডিতে ওই তোমার আছে কিনা, ঠিক আছে, মার বডিতে অ্যান্টিবডি মানে আছে কিনা, সেটা কি পরিমাণ আছে, ডক্টররা এগুলো চেক করে নেয় অ্যাকচুয়ালি এখন। মানে আগে তখন যদি স্যার থেকে থাকে তখন কি আবার মানে আর এই এন্টি আরএইচ পজিটিভ না নেগেটিভ নিতে হবে তখন আবার বাচ্চার তখন জন্য? হচ্ছে অ্যান্টিবডি মাকে মানে অ্যাকচুয়ালি প্রেগন্যান্সি শুরু থেকেই ওই অ্যান্টিবডি দিয়ে একটু সেন্সিটাইজ করে রাখা হয় আর কি। জি স্যার। এখন না এই জিনিসগুলো খুব ইজি হয়ে গেছে, মানে আগে কিন্তু এরকম ছিল যে পজিটিভ নেগেটিভ বলে মানে ওই করাই ডিফিকাল্ট, প্রেগনেন্ট হওয়াটা মানে ওই বাচ্চা ক্যারি করাটাই ডিফিকাল্ট হয়ে যেত। ওকে, এখন কিন্তু আর এই জিনিসগুলো এত জটিল না, কারণ এখন হচ্ছে ভালো মানে ওই ট্রিটমেন্ট প্রসিডিউর বলা যায় এটাকে, যে একটা মানে ভেরি গুড প্রোটোকলস আর অলরেডি দেয়ার এন্ড গুড মেডিসিনস আর অলরেডি দেয়ার, অ্যান্টিবডিজ আর অলরেডি দেয়ার। তো এখন হচ্ছে ডক্টররা যেটা করে, ডক্টর হচ্ছে চেক করে যে মার বডিতে আসলে অ্যান্টিবডি টাইটারটা কতখানি, মানে আমরা যখন অ্যান্টিবডি কনসেন্ট্রেশন কাউন্ট করি এটাকে অ্যান্টিবডি টাইটার মেজারমেন্ট করা বলে। ডক্টররা চেক করে যে মার বডির অ্যান্টিবডি টাইটার কিরকম, সেটার উপর বেসিক্যালি ডক্টর ডিসাইড করবে যে ওকে মাকে হচ্ছে কখন তারা হচ্ছে অ্যান্টিবডি দিবে অথবা হচ্ছে নিউট্রালাইজিং কোনো কিছু দিবে। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, অ্যান্টিবডিকে নিউট্রালাইজ করতে অ্যান্টিজেন দেওয়া লাগবে, অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করতে অ্যান্টিবডি দেওয়া লাগবে। জি স্যার, এই যে ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এখানে যে মা যদি আরএইচ নেগেটিভ হয় তাইলে হচ্ছে বাচ্চার মানে এসব কমপ্লিকেশনস হতে পারে বা মায়ের কমপ্লিকেশনস হতে পারে। তো এখানে সাথে কি সামহাও মানে মানে ফিটাসটা যে আরএইচ পজিটিভ হবে এটার জন্য কি সামহাও মানে ও বাচ্চাটার বাবার কোনো সমস্যা আছে, মানে মানে এটার জন্য মানে বাবাটার কি পজিটিভ নেগেটিভ মানে কোনো কিছু ম্যাটার করে? ডেফিনেটলি স্যার, আমাদের যে কোনো ট্রেইটের জন্য আমাদের দুইটা জিন দায়ী, রাইট, মানে সরি ইফ জিন হ্যাজ টু এলিল, জি স্যার। এবং আমরা আমাদের এই দুইটা এলিলের একটা কোথায় পাই, একটা পাই মার কাছ থেকে, একটা পাই বাবার কাছ থেকে। তো ডেফিনেটলি হচ্ছে বাবা মা দুইজনেরই আর কি এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ জি। এই টপিকে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, ট্রিটমেন্টে ওখানে যে সিভিয়ার কেসের ক্ষেত্রে বলা হয়েছে যে যখন ফিটাস হচ্ছে যে ফিটাসের অ্যান্টিজেন আগে বলো, তার আগে বলো কয় নম্বর লেকচার স্লাইড? স্যার ট্রিটমেন্ট এটা পরেরটাই স্যার, ট্রিটমেন্ট পরেরটাই কই গেল মানে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ট্রিটমেন্ট। এখন এই কয় নম্বর স্লাইডে আছে প্রিভেনশন অফ আরএস ইমিউনাইজেশন? আর স্যার 34 নাম্বার স্লাইড মেবি একটু প্রবলেম ছিল যে আপনি মাত্র যেটা দেখাচ্ছিলেন স্যার, মাত্র যেটা দেখাচ্ছিলেন এটা কনসিকুয়েন্স। আচ্ছা, এটা তো আসতেছি। হ্যাঁ, ওই যে ওই কোশ্চেনটা একটু শুনে নি, মনে রাখো কোশ্চেনটা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, আগে এই যে কে আগে বলছিল স্যার আমি হ্যাঁ বলো এটা ট্রিটমেন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে যে বলা হয়েছে যে যখন ফিটাসের অ্যান্টিজেন মাদারের অ্যান্টিবডি দিয়ে অ্যাটাক্ট হয় তখনই হচ্ছে যে আরএইচ নেগেটিভ ব্লাড ট্রান্সফিউজ করে ফিটাসকে। তো এখন অলরেডি সে হচ্ছে আরএইচ পজিটিভ, ওখানে অ্যান্টিবডি আছে, আমি যদি আবার আরএইচ নেগেটিভ ব্লাড দিই সেটার ক্ষেত্রে সে সার্ভাইভ বেবি কেমনে সার্ভাইভ করবে? না, যার আর ওই কোনটা জানি সিভিয়ার কেস, সেন্সিটাইজেশন অফ দ্য অ্যাফেক্টেড ফিটাস treated by intrauterine transfusion of Rh negative blood cell. কনফিউশনটা কোথায় স্যার? বেবিকে ফিটাসে যখন আরএইচ নেগেটিভ ব্লাড হচ্ছে যে ট্রান্সফিউজ করবে তখন বেবি কিভাবে সার্ভাইভ করবে? আচ্ছা, এখানে দেখো প্রথম শব্দটা কি বলা আছে, ইফ সেন্সিটাইজেশন অকার, তাহলে কিন্তু তার আগে না। হ্যাঁ, ওকে, মানে তখন হচ্ছে অ্যান্টিজেন হচ্ছে আমরা মানে ওই আরএইচ নেগেটিভ মানে সেন্সিটাইজেশন মানে কি যে ওই ফিটাসে সামহাও অ্যান্টিবডিটা চলে আসছে, ঠিক আছে, মানে সে প্রোডিউস করে ফেলছে অ্যান্টিবডিটা। ওকে, এখন এই অ্যান্টিবডিটা কি করবে, ফিটাসের ব্লাডকে কি করবে, সে নিউট্রালাইজ করার চেষ্টা করে দিবে কিন্তু, রাইট? তো এইটাকে ঠেকানোর জন্য আমরা বাইরে থেকে হচ্ছে আরএইচ নেগেটিভ কি দিব, ব্লাড দিব, মানে যাতে হয় কি যে ফিটাসের ব্লাড সেন্সিটাইজ হয়ে গেল ফাইন, কিন্তু হচ্ছে এই যে আমরা ব্লাডটা ট্রান্সফিউশন করতেছি সেই ব্লাডটা দিয়ে ফিটাসটা বেঁচে থাকে। মানে ফিটাসের ব্লাড কিন্তু সেন্সিটাইজ হয়ে ডিস্ট্রাকশন হয়ে যাবে, এখন ব্লাড না থাকলে ফিটাস বেঁচে থাকবে কিভাবে?
তো ফিটাসটাকে বেঁচে রাখার জন্য আমাদের ব্লাড ট্রান্সফিউশনটা করা হয়, বুঝতে পারছো? বাট মানে স্যার এই ওইটা হ্যাঁ তো ডিফারেন্ট টাইপ অফ ব্লাড গ্রুপ হয়ে গেল না, তখন তো এটা আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপ হয়ে গেল, কিন্তু তার তো আসলে কিভাবে? আরএইচ পজিটিভ, তাহলে কিভাবে বেঁচে থাকে? না, ফিটাসের ব্লাড কি আরএস পজিটিভ? হ্যাঁ স্যার। এটা কোন ক্ষেত্রে? ইস স্যার ট্রান্সলেশন লাগে দ্য এফেক্টিভ পজিটিভ হওয়ার কারণেই তো স্যার অ্যান্টিবডিটা অ্যাটাক স্যার হ্যাঁ পজিটিভ বলতে দেখি সেন্সিটাইজেশন তো হইলো। ও আচ্ছা, এখন যেটা হচ্ছে যে অ্যাটলিস্ট দ্য ফিটাস হ্যাভ দ্য ব্লাড, রাইট? আমাদের কিন্তু হচ্ছে ওই ব্লাড গ্রুপ পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, আমাদের বেঁচে থাকতে গেলে ব্লাড লাগবে, কারণ অক্সিজেনটা ক্যারি করতে হয় ব্লাডে। হোয়াট এভার দ্য ব্লাড টাইপ ইজ, দে উইল ক্যারি অক্সিজেন, রাইট? এটা কিন্তু এইটার জন্য বলা হচ্ছে এটা কিন্তু সিভিয়ার কেস, এটা নর্মালি আমরা করা হয় না, এটা কি একদম সিভিয়ার ভাই, আর কোনো উপায় নেই। স্যার মানে কিন্তু এখানে যদি সিনারিওটা এমন হয় যে অ্যান্টিবডি যেটা মা থেকে আসছে সেটা পুরোপুরি হচ্ছে যে বাচ্চার অ্যান্টিজেনকে পুরো সবগুলো অ্যান্টিজেনকে পুরোপুরি লাইস করতে পারেনি, কিছুটা হয়তো ওটা রয়ে গেছে, আবার এদিকে আমি আরএইচ নেগেটিভ ব্লাডও দিলাম, তখন জিনিসটা একটা কনফ্লিক্ট হ্যাঁ হয়ে যাবে না? এই জন্যই হয় কি, মানে হচ্ছে গিয়ে সিচুয়েশনটা আসলে সিভিয়ার কিনা সেটা কিন্তু আগে অ্যাসেস করতে হবে, ওকে? সো বেসড অন দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট ডক্টররা কিন্তু এই কাজটা করতে পারে। তো যারা যারা হচ্ছে হেমাটোলজিস্ট ডক্টর, মানে এই জিনিসগুলো ডিল করা হচ্ছে হেমাটোলজিস্টরা, ডক্টর তারা কিন্তু জানে যে কন্ডিশন আসলে কি, মানে যে ডিপেন্ডিং অন দ্য সিমটম তারা কিন্তু তাদেরকে অ্যাকচুয়ালি ডিসাইড করতে হয় সিমটম দেখে যে ওকে কি অবস্থা, এখন তাহলে কি করতে হবে। দিস আর অলওয়েজ ট্রিকি থিং, মানে এই সিদ্ধান্ত নেওয়াগুলো না এত ইজি না। এই এক একজনের কিন্তু আবার ধরো কি বলা যায়, মানে এই টাইপের এক একজনের বডিতে এই ইমিউনোজেনিক রিঅ্যাকশন গুলো একটু এক এক টাইপ হয়। সো এই তোমার ওই মানে পেশেন্টের কন্ডিশনটা দেখতে হয় যে পেশেন্টের কন্ডিশন আসলে কি অবস্থা, ঠিক আছে? আর এটা কিন্তু সিভিয়ার কেস, হ্যাঁ, ওকে? অতক্ষণ ওয়েট করারও সময় থাকে না, এটা দেখা যায় যে ডক্টরদের ইমিডিয়েটলি একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হয়, মানে পেশেন্ট মারা যাচ্ছে, ডেফিনেটলি ডক্টর ক্যান সেন্স দ্যাট। তুমি কি বুঝতে পারবে যে পেশেন্টের কি অবস্থা হয়, কারণ অনেক ধরনের সিমটমই দেখা যায়, তো কি জানি হয় না, বডির ধরো কালার চেঞ্জ হয়ে যায়, বডির কালার চেঞ্জ হয়ে যায়, হাত পা দেখে যায়, অনেক কিছু হয় আর কি। সো বেসড অন দোজ ডক্টরদের সিদ্ধান্ত নিতে হয় যে ওকে ঠিক আছে আমি তাহলে এখন ট্রান্সমিশন করবো কি করবো না। স্লাইড 45 এ একটা সমস্যা ছিল। আচ্ছা ওকে আসতেছি, তার আগে হচ্ছে স্লাইড 32 নিয়ে জানি কার ছিল, শেহরিনের মনে হয় স্যার। স্যার যে এর পরেরটা 33 2 না। আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার লেস সেন্সিটাইজেশন জিনিসটা একটু বুঝাবেন, মানে এখানে নেগেটিভ পজিটিভ হলেই তো সমস্যাটা হওয়ার কথা, এখানে লেস সেন্সিটাইজেশন কেন বললো? আচ্ছা লেস সেন্সিটাইজেশন মানে হচ্ছে ধরো ওই সেন্সিটাইজেশনটা লেস সিভিয়ার আর কি, মানে ব্যাপারটা এরকম হ্যাঁ ধরো স্যার কেন, মানে এটা হলেই না সিভিয়ার হওয়ার কথা, নেগেটিভ পজিটিভ হলে, মাদার নেগেটিভ ফিটাস পজিটিভ। দাঁড়াও দেখিনি, when mother is O and RS negative আর কি না, and the fetus is AB or AB and RS positive, then less sensitization occur. Good question, কেন হয়? স্যার সিভিয়ার হ্যাঁ ফিটাসে এ বি ওটা এখনো হয় না, দাঁড়া একটু চিন্তা করে নিই আসলে। স্যার আমার মনে হয় কি স্যার, এই যে এখানে একটা কথা ছিল স্লাইডে, কোন জানি আমি ভুলে গেছি স্লাইডটা। ব্লাড গ্রুপ সেম না, ব্লাড গ্রুপ ডিফারেন্ট, রাইট? হ্যাঁ স্যার, শুধুমাত্র এটা মনে হয় মাদারের ব্লাড গ্রুপ ও হলেই তখন এই জিনিসটা হতে পারে। স্যার আপনি ওই লেকচারে বলেছিলেন ফিটাসে এ বি ওইটা তখন এত প্রমিনেন্ট থাকে না, এ বি এটা ফিটাসে, মানে স্যার সেন্সিটাইজেশন হওয়ার জন্য একটা নাম্বার থাকে, ওটা কম হইলে মানে সেন্সিটাইজেশন ওভাবে হয় না। আচ্ছা সেন্সিটাইজেশন বেশি তখনই হবে যখন অ্যান্টিবডির পরিমাণও বেশি, অ্যান্টিজেনের পরিমাণও বেশি। হ্যাঁ, এই দুইটার পরিমাণ যখন বেশি থাকবে তখন সেন্সিটাইজেশন সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? যদি পরিমাণ কোনো একটা কম থাকে তাহলে কিন্তু সেন্সিটাইজেশন কম হবে। গ্রুপ ওতে তো অ্যান্টিজেন থাকে, গ্রুপ ওতে হচ্ছে অ্যান্টিবডি থাকে, কোনো অ্যান্টিজেনই থাকে না, রাইট? হ্যাঁ স্যার। কিন্তু তার তো কি আছে, তার তো অ্যান্টিবডি আছে, ওকে? আমার মনে হয় স্যার এই যে সেন্সিটাইজেশন এখানে আরেকটা জিনিস আছে, তোমার হচ্ছে যে যে মার কি আরএস নেগেটিভ, তার মানে মার কি আছে, অ্যান্টিজেন আছে, রাইট? কাজ লাগে বেশি অ্যান্টিজেন, অ্যান্টিবডি কার থাকে, পজিটিভ না নেগেটিভ? আরএস এর ক্ষেত্রে
একে একটু মনে করো, অ্যান্টিবডি কার থাকে, পজিটিভের না নেগেটিভের? নেগেটিভের কি থাকে? অ্যান্টিবডি থাকে, রাইট? আর পজিটিভের হচ্ছে অ্যান্টিজেন থাকে। আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে হয় কি, অ্যান্টিজেন যেহেতু পজিটিভের থাকে, তো অ্যান্টিজেনটা কার আছে? অ্যান্টিজেনটা হচ্ছে তোমার ফিটাসের আছে। তো ইউজুয়ালি কিন্তু ফিটাস থেকে ব্লাড ক্রস করে হচ্ছে আচ্ছা, দুইটা পয়েন্ট। এক, ফিটাসের ব্লাড কিন্তু অত ম্যাচিউর হয় না। ফিটাসের ব্লাড আর মাদারের ব্লাডের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্সে বেশ সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে আর কি। তো একে তো হচ্ছে ফিটাসের ব্লাড যেহেতু ম্যাচিউর হয় না, তাদের অ্যান্টিজেনটা কিন্তু অত বেশি কি হয় না, মানে এক্সপ্রেস থাকে না আর কি, হ্যাঁ। সো অ্যান্টিবডিজ হচ্ছে লেস এক্সপ্রেসড। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ফিটাস থেকে তো ব্লাডটা আসলে কখনোই ইজিলি যায় না। শুধু কখন আসলে ফিটাস থেকে কখন প্লাসেন্টা ক্রস করে ব্লাডটা মায়ের বডিতে যায়, যখন হচ্ছে কোনো রকম ধরো ড্যামেজ হবে, স্পেশালি যেটা হয় ডিউরিং অ্যাবর্শনাল ডেলিভারি, যখন আসলে ডিসরাপশন হয় তখন হচ্ছে ব্লাডটা যায়। তো যেহেতু এই দুইটা জিনিস, এক হচ্ছে মানে মেইনলি হচ্ছে যেহেতু ফিটাস থেকে ব্লাডটা ক্রস করে মায়ের বডিতে যেতে পারতেছে না, সেখানে হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশনের ব্যাপারটাও আসতেছে না। ওকে, তো যেহেতু অ্যান্টিবডি প্রোডাকশনের ব্যাপারটাও আসতেছে না, সো সেখানে ইমিউনাইজেশন সেন্সিটাইজেশনটাও কি হবে, অনেক বেশি কম হবে। ওকে, আচ্ছা স্যার, তাহলে এটা কি সব ক্ষেত্রেই হচ্ছে? বিকজ ফিটাসের তো আর মানে সবসময় অ্যান্টিজেনটা তো স্ট্রং না, যেটা আপনি বললেন। মানে সেটা তো মোস্ট অফ দ্য কেসেসে এটা হওয়ার কথা যে সেন্সিটাইজেশন লেস, তাই না? তাহলে তো যাচ্ছেই না যেহেতু ফিটাসের অ্যান্টিজেনটা মায়ের বডিতে। সো মোস্ট অফ দ্য কেসেস লেস সেন্সিটাইজেশন হওয়ার কথা না, অনলি তো সিভিয়ার কেসেসে আপনার প্রবলেমটা হওয়ার কথা, নাকি স্যার? আমি ভুল বুঝতেছি? না না, ঠিকই বলতেছো। বেসিক্যালি না, সেন্সিটাইজেশন তখনই হবে যখন হচ্ছে ইয়াটা হবে আর কি, সামহাউ হচ্ছে ধরো মায়ের বডিতে অলরেডি বা মানে কারো বডিতে অলরেডি অ্যান্টিবডিটা যখন ইউজ করে থাকে, আদারওয়াইজ না হয় না কিন্তু। আচ্ছা স্যার, সেকেন্ড চাইল্ডের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ফার্স্ট চাইল্ড যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্টালি অ্যাবর্শন বা ডেলিভারিতে যায়, তখন সেকেন্ড চাইল্ডের সমস্যা হওয়ার চান্সেস বেশি। হ্যাঁ, তখন আসলে বেশি থাকে কেন? কারণ এই যে প্রথম প্রেগনেন্সির কারণে মার বডিতে কিন্তু অলরেডি কি হয়ে আছে, অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, এবং সেখানে কিন্তু মেমোরি সেল তৈরি হয়ে আছে। তো যখন সেকেন্ড প্রেগনেন্সিটা হয়, সামহাউ কিন্তু মানে ফিটাস থেকে এই অ্যান্টিজেন হচ্ছে মায়ের বডিতে যায়, তখন অলরেডি কিন্তু মেমোরি সেল আছে, অ্যান্টিবডি বুস্টিং হবে তখন। তো এই জন্য হচ্ছে সেকেন্ড বেবি কিন্তু তখন কি থাকে, মানে ডেঞ্জারে থাকে আর কি। ওকে, স্লাইড 45 এ একটা প্রবলেম ছিল ইয়াপ। স্যার। এখানে বলা আছে স্যার, এই যে destruction of cell occurs as an innocent bystander reaction। এই যে স্যার innocent bystander reactionটা কি? আচ্ছা, এই ক্ষেত্রে মেকানিজমটা কি, তোমার যে কমপ্লেক্সটা থাকে না, ড্রাগ আর অ্যান্টিবডির কমপ্লেক্স, হ্যাঁ, এটা তৈরি হয়েছে একটা আরবিসি তে। The drug antibody complex developed in one RBC, then this drug antibody complex হচ্ছে এই আরবিসিটা থেকে ডিটাচ হয়ে অন্য একটা আরবিসির সাথে বাইন্ড করে তাকে ডিস্ট্রয় করতেছে। তো ওই যে নতুন আরবিসিটা, সে কিন্তু ইনোসেন্ট না, এই ক্ষেত্রে সে ইনোসেন্ট ছিল, মানে সে ইনোসেন্ট ছিল, বাট সামহাউ ইট গেট কিল। এই জন্য এটাকে ইনোসেন্ট বাইস্ট্যান্ডার বলা হয় আর কি, মানে ইভেন ইনোসেন্ট সেলস তারা হচ্ছে এফেক্টেড হয় এই সিস্টেম। জি স্যার। স্যার স্লাইড 56 আর 57 এ দুইটা ট্রিটমেন্টের কথা আছে, একটা হচ্ছে GCSF আর একটা হচ্ছে GMCSF। এগুলো কি ধরনের ট্রিটমেন্ট? আচ্ছা, সিএসএফ হচ্ছে গ্রোথ ফ্যাক্টর আর কি, যেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর বলা হয়। আমরা এই ইভেন্ট কিন্তু গ্রোথ ফ্যাক্টর কিন্তু ফ্রিকোয়েন্টলি না ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয় না। ওকে, কারণ গ্রোথ ফ্যাক্টর যদি তখন যাওয়া হয়, গ্রোথ ফ্যাক্টরের কাজ হচ্ছে যে আমাদের বডিতে যে সেল থাকে না, সেলগুলোর হচ্ছে প্রলিফারেশনটাকে বাড়ায় দেয়। গ্রোথ মানে কি, নাম্বার বাড়াইতে হবে। তো গ্রোথ ফ্যাক্টরগুলো আমাদের বডি সেল প্রলিফারেশনকে বাড়ায় দেয়। ওকে, তোমার হচ্ছে যেমন ধরো যে বিভিন্ন ইয়া আছে না, হরমোন আছে না, এগুলো কিন্তু গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে। যে কি একটা হরমোন বেশ মানুষজন বেশ প্রচুর ইউজ করে, স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনও কিন্তু একটা গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, এই জন্য স্টেরয়েড হরমোন খুব বেশি ইউজ করা উচিত না। হ্যাঁ, তোমার বডি যতটুকু দরকার ততটুকু গ্রোথ হয় ভালো, এটাতে বেশি গ্রোথ করতে গেলে ইট ক্যান কজ প্রবলেম।
ক্যান্সারও হয়ে যেতে পারে। সামহাও যদি গ্রোথ মানে গ্রোথ কন্ট্রোল মেকানিজম যদি সামহাও নষ্ট হয়ে যায় তখন কিন্তু ক্যান্সার হবে। মানে গ্রোথ কন্ট্রোল মেকানিজম মানে কি আমাদের বডিতে কি পরিমাণ সেল প্রলিফারেট বা প্রডিউস করতে হবে সেটা কিন্তু আমাদের বডি কন্ট্রোল করে, রাইট? যখন এই কন্ট্রোল সিস্টেমটা নষ্ট হয়ে যায় তখন হচ্ছে সেল কি, সেল হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে থাকে, মাইটোসিস হতেই থাকে, ঠিক আছে? সেটাই কিন্তু হচ্ছে ক্যান্সার সিচুয়েশন, আনকন্ট্রোল গ্রোথ। এগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্ট হিসেবে গ্রোথ ফ্যাক্টর ইউজ করা হয়। তো গ্রোথ ফ্যাক্টরও বিভিন্ন ধরনের আছে। এটা হচ্ছে জিসিএস এর গ্রোথ ফ্যাক্টর, এটা হচ্ছে জিএমসিএস এর গ্রোথ ফ্যাক্টর। ওকে, মানে ডিফারেন্ট দেখা যায় ডিফারেন্ট গ্রোথ ফ্যাক্টর ডিফারেন্ট সেল টাইপে কাজ করে। হ্যাঁ, সেম গ্রোথ ফ্যাক্টর সব ধরনের সেলে কাজ করে না। বুঝতে পারছি। স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন। স্যার স্লাইড 9 এ স্লাইড 9 এ কি সমস্যা? স্যার এখানে আপনি আলটিমেট ক্লিনিক্যাল ইফেক্ট বলছেন সাইটোটক্সিক রিঅ্যাকশনের যে ইউজুয়ালি সার্কুলেটিং ব্লাড সেলস ইউজুয়ালি হয় ডিস্ট্রাকটিভ ইফেক্টটা, কিন্তু এর আগে আপনি স্লাইডে বলছিলেন যে ডিস্ট্রাকটিভ ইফেক্টটা হচ্ছে এক্সট্রাভাস্কুলারি। তো এক্সট্রাভাস্কুলার হলে সেটাতে লিভার কিংবা স্প্লিনে বেশি হওয়ার কথা আর ইন্ট্রাভাস্কুলার কম হওয়ার কথা। তো এখন আমি জিনিসটা বুঝতেছি না, দুইটা মানে কথা একটু ডিফারেন্ট লাগতেছে, মানে কনফ্লিক্ট। কোনটা এখানে কই দেওয়া আছে? সো এই যেখানে লিখছেন যে দ্য সেল ইউজুয়ালি 9 নম্বর স্লাইডে হ্যাঁ স্যার 2 নম্বর পয়েন্টটা দ্য সেল ইউজুয়ালি এফেক্টেড আর সার্কুলেটিং ব্লাড সেলস। তো এটা তো ইন্ট্রাভাস্কুলার সেল হচ্ছে এফেক্টেড হচ্ছে এখানে। লাইসিস ইন্ট্রাভাস্কুলার না এক্সট্রাভাস্কুলার হচ্ছে দুই জিনিস না। তো ব্লাড সেলস আর সার্কুলেটিং ব্লাড সেল লাইসিস হলে সেটা না, এই যে শোনো, এই ব্লাড সেল হচ্ছে এফেক্টেড হচ্ছে মানে অ্যান্টিবডি গুলো এসে ব্লাড সেলের সাথে বাইন্ড হচ্ছে। হ্যাঁ, তারপরে এটা লাইসিস হতে পারে দুই জায়গায়, ইন্ট্রাভাস্কুলারলি লাইসিস হতে পারে অথবা এক্সট্রাভাস্কুলারলি লাইসিস হতে পারে। যদি ফ্যাগোসাইটিস হয় তাহলে লাইসিস হবে এক্সট্রাভাস্কুলার, হ্যাঁ, স্প্লিন বা লিভারে। আর যদি হচ্ছে ম্যাক ফর্মেশন হয় মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তখন হচ্ছে ইন্ট্রাসেলুলার লিভার। ও মানে বুঝছো? হ্যাঁ, মানে হয় ম্যাক ফর্মেশন হবে না হয় এডিসিসি হবে, এই দুইটার ক্ষেত্রে তখন ওটা বোঝাচ্ছে। হ্যাঁ, মানে ওইটা কিন্তু পরের স্টেপটা, এক্সট্রাসেলুলার ইন্ট্রাসেলুলার হচ্ছে পরে। মানে এই যে সাইটোলাইটিকের ক্ষেত্রে মোস্ট এফেক্টেড সেলস হচ্ছে ব্লাড সেলগুলো, সার্কুলেটিং ব্লাড সেলগুলো। এফেক্ট মানে কি, যে অ্যান্টিবডি এসে এটার সাথে বাইন্ড করে, তারপরে হচ্ছে আইদার হচ্ছে এডিসিসি বা ম্যাক। এবার বুঝছো? হ্যাঁ স্যার। স্যার স্লাইড 49 এ একটা প্রবলেম ছিল। 49 ইয়েস। স্যার এখানে তো ওই যে বলা হলো যে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ কুম টেস্টও হয় হিমোলাইটিক অ্যানিমিয়া না থাকলেও, যেমন এই যে ডায়ালাইসিস পেশেন্টদের। হ্যাঁ, এই ফলস পজিটিভ রেজাল্ট দেয়। হ্যাঁ, পজিটিভ রেজাল্ট দেয়। তো ফলস পজিটিভ কিন্তু হ্যাঁ ফলস পজিটিভ। তো এটা আমরা কিভাবে বুঝবো যে ফলস পজিটিভ, যে এটাকে আমরা ডাবল চেক কিভাবে করব? আচ্ছা, যেটা হচ্ছে ধরো যে হচ্ছে মানে ওই ডায়াগনোসিসের এক্সপার্ট আর কি, হ্যাঁ, প্যাথোলজিস্ট, সে কিন্তু অলরেডি ওই পেশেন্টের হিস্টোরি জানে এবং ওই পেশেন্টের কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেটা কিন্তু সে জানে। সো বেসড অন দ্যাট তার হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে। এখন ধরো যে কিডনি পেশেন্ট আসছে যার হচ্ছে ডায়ালাইসিস হচ্ছে, হ্যাঁ, তার হচ্ছে এখন কম টেস্ট করা হলো, ঠিক আছে, তখন কিন্তু এই যে ডায়ালাইসিস যে করা হয়েছে সেই জিনিসটা হচ্ছে কিন্তু ইয়াকে কনসিডার করতে হবে, ওই মানে প্যাথোলজি এই জিনিসটা কনসিডার করতে হবে। এখন ধরুন ব্যাপারটা এরকম গেল যে পেশেন্টের বডিতে হিমোলাইটিক রিঅ্যাকশনের সিমটম নাই, ওকে, কিন্তু কুম টেস্ট হচ্ছে পজিটিভ। আবার দেখা গেল হচ্ছে যে পেশেন্টের হচ্ছে ডায়ালাইসিস করা হয়েছে রিসেন্টলি, তো সেখান থেকে তুমি ধারণা করতে পারো যে সিমটম তো নাই, আবার টেস্ট পজিটিভ, তার মানে এটা ফলস পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আবার ধরো সেম পেশেন্টের, ঠিক আছে, তার ডায়ালাইসিস করা হয়েছে বাট তার বডিতে আবার এই সাইটোলাইটিক রিঅ্যাকশনের সিমটমও দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমার রেজাল্টটা কি, এটা ট্রু পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি। হিস্টোরি কিন্তু সবসময় কনসিডার করতে হয়, মেডিকেল হিস্টোরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যই কিন্তু ডাক্তাররা সবসময় জিজ্ঞাসা করে যে আপনি কোন ওষুধ খেয়েছেন কিনা, কোনো ধরনের ট্রিটমেন্ট নিচ্ছেন কিনা। নেভার হাইড এনিথিং ফ্রম দ্য ডক্টরস, ওকে, ইট ক্যান বি এ লাইফ সেটিং থিং। Don't lie to the doctors.
স্যার স্লাইড 51 এ একটা জিনিস আছে RES ক্লিয়ারেন্স। স্যার RES ক্লিয়ারেন্স কি? এই সেলের বাইরে দেখে না হয় না সেটাই আর কি। এক্সট্রা সেলুলারলি এক্সট্রা ভাস্কুলারলি আর কি। RES হচ্ছে সিস্টেমটার নাম আর কি। রেটিকুলো এন্ডোথেলিয়াল সামথিং। আর স্যার লাস্ট একটা কোশ্চেন স্যার, এই যে এখানে মানে স্লাইডে পাইলাম স্যার দুইটা নতুন ব্লাড গ্রুপ, পি ব্লাড গ্রুপ আর আই ব্লাড গ্রুপ, এই দুইটা নিয়ে যদি স্যার একটু ব্রিফলি কিছু বলেন। RES হচ্ছে ওই যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, হ্যাঁ এটা নাম আর কি। ওই এক্সট্রা সেলুলার যে ক্লিয়ারেন্সটা হয় না সেটা এই সিস্টেমে হয়, এই সিস্টেমটার নাম এটা। ওকে জি স্যার। আচ্ছা কি বলবো? ব্লাড গ্রুপ পি আর ব্লাড গ্রুপ আই। আচ্ছা এই দুইটার ব্যাপারে ডিটেইলস আমিও জানি না, যেটা হচ্ছে এই ABO এই তিনটা কিন্তু অনলি ব্লাড গ্রুপ না, রাইট? আরো কিন্তু অসংখ্য ব্লাড গ্রুপ আছে। টোটাল কয়টা জানি এই যে স্লাইডে লেখা ছিল, এই ছিল লেখা এই যে এই দেখো মোর দ্যান 14 হচ্ছে এই রেড ব্লাড সেল সিস্টেম কিন্তু আছে, ঠিক আছে, ইনক্লুডিং 60 ডিফারেন্ট ব্লাড গ্রুপ ফ্যাক্টর। আচ্ছা এই যে আমরা যে বলি ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, ওকে, এগুলো আসলে আমরা কিসের বেসিসে বলি? অ্যান্টিজেন্টার বেসিস। আমরা কিন্তু নাম দিয়েছি হচ্ছে অ্যান্টিজেন্টার। এই ব্লাড গ্রুপ এর হচ্ছে মানে এর যে মানে ব্লাড গ্রুপ এর সারফেসে মেমব্রেন সারফেসে যে অ্যান্টিজেন্টটা আছে সেই অ্যান্টিজেন্টার আমরা নাম দিয়েছি হচ্ছে এ। এর বেসিসে নামকরণ করা হয়, সব ব্লাড গ্রুপের নামকরণ করা হয় ওই অ্যান্টিজেন্টার বেসিসে, কোন অ্যান্টিজেন্টটা তার আছে, ঠিক আছে। ধরো ব্লাড গ্রুপ টি যেটা তার হচ্ছে কি অ্যান্টিজেন্টটা আছে, ব্লাড গ্রুপ আই যে তার হচ্ছে আই অ্যান্টিজেন্টটা আছে, ওকে। স্যার তাহলে কি আমরা এটা বলতে পারি যে স্যার সময়ের সাথে সাথে যে স্যার মিউটেশনের জন্য এরকম নতুন নতুন ব্লাড গ্রুপ গুলো আসতেছে? না ইউজুয়ালি যেটা হচ্ছে মিউটেশন কিন্তু কন্টিনিউয়াসলি হয়, সব মিউটেশন কিন্তু প্রিভেল করে না। ওই পি বা আই যে ব্লাড গ্রুপ গুলা সেগুলা কিন্তু প্রিভেল করে, ব্যাপারটা কিন্তু এরকম না। ধরো তোমার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ, তুমি পি পজিটিভ হয়ে যাবা না, হ্যাঁ এটা তুমি বাই বার্থই পাবা। কি বলছি বুঝছো? এই ক্যারেক্টারিস্টিকটা কিন্তু তুমি বাই বার্থ পাবা ইনহেরিটেন্টলি, এবং এই মিউটেশনের ফলে না এই জিনিসগুলো হয় না। এই জিনিসগুলো হচ্ছে ইভলিউশনারি চেঞ্জ লাগে এগুলোর মধ্যে, মানে ওরকম বছরের পর বছর পর যদি নতুন একটা ইভলিউশন আসে। জি স্যার এটাই বুঝাইতে চাইতেছি, যদি প্যারেন্ট কোন একটা প্যারেন্টের যদি এরকম পি বা আই না থাকে তাহলে তো চাইল্ডের এটা হবে না, তাহলে প্যারেন্টের ব্লাড কোনো ভাবে না, কখনোই আসবে না, কখনোই আসবে না। ইটস অনলি পসিবল থ্রু ইভলিউশন। হ্যাঁ ইভলিউশন তো ধরো 1 বছর হয় না, রাইট? হাজার হাজার বছর লাগে ইভলিউশন হতে। ইট টেকস মিলিয়নস অফ ইয়ার্স। ওকে জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। আর পি আর আই ব্লাড গ্রুপের লোকজনের স্পেশাল কোনো ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা এগুলো আমি জানি না, ঠিক আছে, একটু চেক করতে হবে। হ্যাঁ আই ডোন্ট থিঙ্ক তাদের স্পেশাল কোনো ক্যারেক্টারিস্টিক্স আছে, হতে পারে কি তাদের যেহেতু পি এবং আই আছে তাদের একটু ডিফারেন্ট টাইপ এন্টিজেন আছে, সো পার্টিকুলার কিছু ডিজিজের এগেইনস্টে তাদের কি পার্টিকুলার কিছু প্যাথোজেন্সের এগেইনস্টে তাদের প্যাথোজেনেসিস মানে প্যাথোজেনেসিস ডিজিজ মেকানিজমটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। এক্স্যাক্টলি দ্যাটস ইন হ্যাপেনিং হিয়ার, রাইট? তারা কিন্তু কেন তাদের এই মানে সাইটোলাইটিক রিঅ্যাকশন গুলো হচ্ছে বিকজ তাদের হচ্ছে অ্যান্টিজেনটা ডিফারেন্ট, ঠিক আছে? ওকে আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার পুরাটা শেষ করতে পারেনি তো স্যার, আর নেক্সট ক্লাস পর্যন্ত একটু এই লেকচারটাতেই থাকেন স্যার, নতুন লেকচারে মুভ করেন না, অনেকগুলো স্লাইড তো স্যার। আমরা ঠিক করে আমার পরে এসে আমরা বলবো যদি আরো কোনো প্রবলেম থাকে। নেক্সট ক্লাসে এটাই থাকবে। হ্যাঁ এটা এই প্রথম চ্যাপ্টারটা আসলেই বড়, আসলে নেক্সট মান্থ এইটাই থাকবে। তবে এই জিনিসটা কি শোনো, যেগুলো হচ্ছে কি এইগুলো না এইগুলো বেশিরভাগ জিনিসটা মনে থাকবে না, স্বাভাবিক। কোন মানে ধরো কোন ডিজিজ কোন ব্লাড গ্রুপ দিয়ে এক্স্যাক্টলি কি হবে, স্যার তাহলে আমার ওটাই ভয় লাগছে স্যার, তাহলে কুইজ মিডে কিভাবে হবে তখন তো মানে লিমিটেড অ্যামাউন্ট। এইটার ব্যাপারে কিছু আইডিয়া তোমাদের দিব। আচ্ছা মানে আই নো যে ক্লাস হলে কিন্তু আমাদের পড়ে আসতেই হতো, কোনো উপায় ছিল না তখন তো আমাদের, বাট এখন এখানে হচ্ছে বলে আমরা একটু ফাঁকিবাজি করতেছি স্যার, বাট তারপরও যদি আপনি একটু হেল্প করতে পারেন। হ্যাঁ ডেফিনেটলি আমি কিছু আইডিয়া দিব, কারণ এতগুলো সাইট মুখস্থ করা সম্ভব নেই, কারণ এগুলো আসলে সবকিছু মুখস্থ রাখার দরকার ওটা কি। তাহলে এই চ্যাপ্টার থেকে আসলে আমাদের শিক্ষার বিষয় আসলে কোনটা?
মেইন জিনিস কিন্তু আমি প্রথমে বলছিলাম না লেকচার ওই স্লাইড নাম্বার 2 আর 3 এটাই কিন্তু আসল জিনিস, সবকিছু হচ্ছে এখানে। সাইটোলাইটিক এবং মানে এই ধরনের রিঅ্যাকশনে প্লেয়ার কয়জন, স্টেক হোল্ডার কয়জন? দুইজন, একটা হচ্ছে অ্যান্টিবডি আর একটা হচ্ছে অ্যান্টিজেন। সো অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করবে, বাইন্ড করার পর তারা দুইটা মেকানিজমে যেতে পারে, ম্যাক আর এডিসিস। ওকে, মেকানিজম ওই দুইটাই। সো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুই স্টেক হোল্ডার, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। সো এই দুইটা সোর্স কি, অ্যান্টিজেনটা কার কাছ থেকে আসতেছে, অ্যান্টিবডিটা কার কাছ থেকে আসতেছে, এইটার উপরেই কিন্তু ডিপেন্ড করে পরবর্তীতে কি হবে। ওকে, তো যাবতীয় যত ধরনের সাইটোলাইটিক রিঅ্যাকশন আছে সবগুলোর হিসাব কিন্তু এক, এবং এক্সাক্ট ইন ডিটেলস কোনটার ক্ষেত্রে কি হচ্ছে এত কিছু আসলে মনে থাকে না, কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি তাদের হচ্ছে বাইন্ড করতে হবে, দেন তাদের হচ্ছে লাইসিস হবে, তো আইদার ম্যাক অর এডিসিস, দ্যাটস ইট। আর হচ্ছে মানে এইটাই হচ্ছে মানে আসল জিনিস এখানকার, ঠিক আছে? সো যখন হচ্ছে ধরো ট্রান্সফিউশন হয় তখন হচ্ছে ওই আইদার ডোনার হচ্ছে যে কি, মানে ডোনার এবং রিসিপিয়েন্টের মধ্যে একজন হচ্ছে কি অ্যান্টিজেন সাপ্লাই দিবে, একজন অ্যান্টিবডি সাপ্লাই দিবে, ঠিক আছে? যখন হচ্ছে ড্রাগ ইনডিউসড হয় তখন হচ্ছে আইদার মানে যখন ড্রাগ ইনডিউসড হয় তখন বেসিক্যালি হচ্ছে কি ড্রাগটাই হচ্ছে ইনিশিয়াল কাজটা শুরু করে, সেই হচ্ছে কিসের মতো কাজ করে, বেসিক্যালি সে হচ্ছে অ্যান্টিবডির মতো কাজ করে। ওকে, আদারওয়াইজ কিন্তু সব সেম। এই ড্রাগ জানি কোথায় গেল, যে পাওয়া গেছে, ঠিক আছে? ওকে, তো ড্রাগ ইনডিউসের ক্ষেত্রে এই মেকানিজম গুলোর উপরে একটা আইডিয়া রাখবে, মানে ডিটেলস করে এখানে অত ডিটেলস নেই। ফর এক্সাম্পল হ্যাপটেন কি করে, হ্যাপটেন হচ্ছে যে ওই সেলের সাথে বাইন্ড করে সে হচ্ছে অ্যান্টিবডি ইনডিউস করে, মানে ধরো যে নর্মাল আরবিসি কিন্তু অ্যান্টিবডি গুলো প্রডিউস করবে না, যখন হ্যাপটেন এসে বাইন্ড করে তখনই অ্যান্টিবডি প্রোডাকশনটি ইনডিউস করে। ওকে, এবং এই হ্যাপটেনের ক্ষেত্রে জিনিসটা কিন্তু স্পেসিফিক, যেই সেলের সাথে ড্রাগ দিয়ে বাইন্ড করতেছে ডিস্ট্রাকশন সেই সেলেরই হবে। বাট তুমি যদি চিন্তা করো হচ্ছে ইয়ার ক্ষেত্রে, ধরো যে কি জানি ছিল না তোমার হচ্ছে ফর এক্সাম্পল এই কমপ্লিমেন্টের ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু যেই সেলের সাথে ড্রাগ বাইন্ড করতেছে শুধুমাত্র সেই সেলে কিন্তু সেই সেলের লাইসেন্স হচ্ছে না, মানে এই কমপ্লিমেন্ট সিস্টেমটা ট্রান্সফার হতে পারে, মানে ওই সেলের সাথে ডিটাচ হয়ে অন্য একটা সেলের সাথে বাইন্ড করতে পারে। ওকে, তো এই ডিফারেন্স গুলোর একটু ওভারঅল আইডিয়া রাখাটা ভালো আর কি। এক্সাক্ট কোনটা কোন ধরনের রিঅ্যাকশন করবে এইটাও বেশিরভাগ সময় মনে থাকে না। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? Anyone, any question? স্যার আই গেস আপাতত নাই। ও আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটা কোশ্চেন করব স্যার। আচ্ছা, আচ্ছা কইছিল এতক্ষণ, বলে ফেলো। স্যার ওই যে মানে তাহলে স্যার আমরা পড়বো শুধু এমসিকিউ, ট্রু ফলস আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর এক কথায় উত্তরের জন্য, মানে ব্রড কোশ্চেন মুখস্থ করার দরকার নাই? না, এখনই ব্রড কোশ্চেন মুখস্থ করতে চাই না আর কি। হ্যাঁ, ওকে, এবার আসলে ব্রড কোশ্চেন ওইরকম দিবই না আমি কোনো পরীক্ষাতেই, ঠিক আছে? তো তোমরা হচ্ছে বুঝে পড়ো আর কি। ওকে, ব্রড কোশ্চেন পড়া লাগবে না, কারণ ব্রড কোশ্চেন দিবই না, ব্রড কোশ্চেন দেওয়ার উপায় কি? কোশ্চেনও যদি রিটেন টাইপের কোশ্চেন হলে ওইটাই যে ওটার অ্যান্সার এক লাইনই হবে। ওকে স্যার। ধরো ফর এক্সাম্পল হচ্ছে ডেফিনেটলি ধরো আমি ড্রাগ ইনডিউসড সাইটোলাইটিক রিঅ্যাকশন থেকে ধরো আমি কোশ্চেন করলাম, আমি এরকম কোশ্চেন করবো না যে মানে ডেসক্রাইব অর ব্রিফলি ডেসক্রাইব দ্য মেকানিজমস অফ ড্রাগ ইনডিউসড সাইটোলাইটিক রিঅ্যাকশন, ডেফিনেটলি এই কোশ্চেন এরকম কোশ্চেন হবে না। আমি হয়তো একটা দিয়ে জানতে চাইতে পারি যে এক লাইনে এইটার মেকানিক ইয়াটা লেখো যে কি হয় এখানে, এক লাইনে লেখো। ওকে, এরকম পুরো জিনিস মুখস্থ করা লাগবে না, পুরো জিনিস ওইভাবে স্ট্যান্ডার্ড হচ্ছে ওই টাইপের কোশ্চেন এখন না করা, মানে এই যে মানে বিশাল মুখস্থ করে এসে পরীক্ষাতে বমি করে, দিস ইজ নট এ গুড ওয়ে। ইউজুয়ালি তোমরা যদি মানে
মানে এটা অনেকটা সেলফ ক্রিটিসিজম হয়ে যায়, আমাদের দেশের এক্সাম সিস্টেম গুলো এখন ওই টাইপের রয়ে গেছে। বাট তোমরা হচ্ছে তোমরা কোর্সেরাতে অনেকে কোর্স টোর্স করছো না, ওখানে কোয়েশ্চেন তোমরা জি দেখছো না স্যার। যে ওই ওই জি হ্যাঁ স্যার। ওই কোয়েশ্চেন গুলো কিরকম, ওগুলো কিন্তু এরকম মুখস্থ করে বমি করে দেওয়া টাইপ না, রাইট? হ্যাঁ কোয়েশ্চেন একদম ঠিক বলেছেন স্যার, ওটা অনেক বুঝে বুঝেই দিতে হয়। এক্স্যাক্টলি, কোয়েশ্চেনটা ওরকমই হওয়া উচিত। এবং আনফরচুনেটলি আমাদের এডুকেশন সিস্টেমটা এরকম হয়ে গেছে যে ওই টাইপের কোয়েশ্চেন করা যায় না। ওকে, সো মুখস্থ করে আসলে তো আসলে লাভটা কি? মুখস্থ করে তো মানে আসল জিনিস হচ্ছে আমার বোঝা। উই হ্যাভ এভরিথিং ইন ফ্রন্ট অফ আস। আমাদের কোনো ইনফরমেশন দরকার হচ্ছে, আমরা তো ভাই মানে নেটে একটা গুগল করলে ইনফরমেশন পেয়ে যাচ্ছে, আমরা টেক্সট বই একটু ঘাটলে আমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। সো ইনফরমেশন অত মুখস্থ করা তো আসলে নেসেসারি না, আমার জিনিসটা বোঝা নেসেসারি। যে ওকে, এই ইনফরমেশনটা আমি কোথা থেকে পেতে পারি এবং ইনফরমেশনটা আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি, কোন সিচুয়েশনে আমি এই ইনফরমেশন ইউজ করবো, কোন সিচুয়েশনে আমি এই ইনফরমেশনটা ইউজ করবো, এই জিনিসগুলো বোঝাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আচ্ছা, আজকে যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে আমরা টাটা বাই বাই হয়ে যাই নাকি? ওকে গাইস, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাস পর্যন্ত এই পর্যন্তই থাকবে, হ্যাঁ? আর এই ভিডিও কিন্তু সবাই যে দেখোনি এটা আমি জানি, কারণ ওই যে ইউটিউবে ঢুকলে আমি দেখি যে কতগুলো ভিউ হয়েছে। কে ভিডিও দেখছে এটা বের করার উপায় নাই, বাট কতগুলো ভিউ হয়েছে এটা কিন্তু এই স্ট্যাটিস্টিক্স দেখায়। তো আমি গতকাল রাতে একটু চেক করেছিলাম, নাম্বার বলে না যে তোমরা সবাই দেখছো ভিডিওগুলো। ওকে, একটু দেখো ভাই, 309 এর সিলেবাস বড়, বেশ বড়। হ্যাঁ, 309 এর পিছিয়ে থাকা যাবে না। ওকে, এত বড় সিলেবাস হচ্ছে, এগুলো এক রাতে কভার করার জিনিসও না, তো আগে থেকে একটু পড়ো। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যারা ফিউচারে মানে তোমার ইমিউনোলজি নিয়ে কাজ করবে, ইমিউনোপ্যাথোলজি, তাদের জন্য বোঝা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তাহলে আজকের জন্য টাটা বাই বাই।